বাংলা গল্প এবং উপন্যাস পাঠের চ্যানেল কথা কাহিনীতে সমস্ত শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি দৃষ্টিপাত উপন্যাসের তৃতীয় পর্বের পাঠ। দ্বিতীয় পর্বে অধ্যায় 10 পর্যন্ত পাঠ করা হয়েছে। তৃতীয় এবং শেষ পর্বে শুরু করব অধ্যায় 11 থেকে। শুরু করি। অধ্যায় 11। শাস্ত্রকারেরা বলেছেন, রাজদর্শনে পুণ্য লাভ। অমাত্য দর্শনেও পুণ্য আছে কিনা জানি নে, বোধহয় আছে। নইলে এক্সিকিউটিভ কাউন্সিলরদের বাড়িতে প্রত্যহ ভিড় জমে কেন? ভিড় জনতার নয়, আইসিএস এর। এক্সিকিউটিভ কাউন্সিলরদের সুদৃশ্য বাংলোর সম্মুখে তৃণাচ্ছাদিত বিস্তীর্ণ অঙ্গনে অপরাহ্নে গৃহস্বামী বসেন বিশ্রম্ভালাপে। হাতের কাছে ছোট টিপায়ের ওপর টেলিফোন। সুদীর্ঘ তারের সাহায্যে প্রাইভেট সেক্রেটারির কক্ষে প্লাগ পয়েন্টের সঙ্গে যুক্ত। সেখানে সুইচ আছে। কে কথা বলেন এবং কি কথা বলেন তার গুরুত্ব বিচার করে সেক্রেটারি সুইচের দ্বারা মনিবের টেলিফোনের সঙ্গে যোগাযোগ সাধন করেন। খান 10-12 চেয়ার, বেতের, সবুজ রঙের ভালস্পার এনামেলে স্প্রে পেইন্ট করা। বাগানে কাঠের চেয়ার ব্যবহার আভিজাত্যের চিহ্ন নয়। সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমন্বিত সৌরমণ্ডলের ন্যায় আইসিএস পরিবৃত এক্সিকিউটিভ কাউন্সিলরের সান্ধ্য সভাতল, অমাত্যের প্রাত্যহিক আসর। সে আসর গুণীজনের নয়, ধনীজনের। পরিধানে সাদা শাটিন জিনের ট্রাউজার্স ও হাতকাটা হাফ শার্ট। টাই নেই, কোটও না। নয়াদিল্লিতে গ্রীষ্মকালে ওইটাই রীতি। আপিস থেকে ডিনার পর্যন্ত ওই পোশাকই সর্বজন গ্রাহ্য। যারা বয়সে তরুণ তারা শার্টের বদলে পরেন স্পোর্টস শার্ট। সেটা আরো বেশি স্মার্ট। মোজাহীন চরণে সাদা কাবুলি চপ্পল। আর্মিতে খাকির মতো সিভিলিয়ানদেরও ইউনিফর্ম আছে। সে ইউনিফর্ম লিখিত অনুশাসনের নয়, অলিখিত ফ্যাশনের। ঠিক যেমন বিয়ের বরযাত্রীদের গিলে কোঁচানো ধুতি আর সোনার বোতামওয়ালা পাঞ্জাবি। মাদ্রাজি, পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি সব আইসিএসেরই এক বেশ, এক ভাষা। বলা বাহুল্য, দুটোর একটাও তাদের স্বজাতীয় নয়। যে বন্ধুকে কাণ্ডারি করে এই সভার্ণবে প্রবেশ করা গেল তিনি গভর্নমেন্টের একজন পদস্থ অফিসার, প্রৌঢ়, অপত্নিক এবং অত্যন্ত সদাশয়, বহু পরিচিত ব্যক্তি। এমন গৃহ অল্প যেখানে তার গতি নেই, এমন গৃহিণী অল্পতর যার ডিনার পার্টিতে তার নিমন্ত্রণ নেই। পুরুষ মাত্রেরই বউ না থাকলে বাতিক থাকে। কারো তাস, কারো থিয়েটার, কারো দেশোদ্ধার, আর কারো বা সাহিত্য কিংবা স্বামীজি। এ ভদ্রলোকের বাতিক পোশাকের, সবচেয়ে ভালো পোশাকের সাহেব, বেস্ট ড্রেসড ম্যান বলে নয়াদিল্লিতে তার পরিচিতি। গল্প আছে যে 4 দিনের জন্য একবার হঠাৎ তাকে ট্যুরে যেতে হয়। তাড়াতাড়িতে জামা কাপড় বেশি সঙ্গে নেওয়ার অবকাশ না পাওয়াতে মাত্র 2টো ওয়ার্ড্রোব ট্রাঙ্ক আর একটা সুটকেস নিয়েই নাকি তাকে বেরিয়ে পড়তে হয়। সেগুলির গর্ভে শুধু গোটা 15 স্যুট, 1.5 ডজন শার্ট, 10টা টাই ও 20খানা রুমাল ছিল। ভাঁজ ভাঙা শার্ট বা ক্রিজহীন প্যান্ট পরতে দেখেনি তাকে কেউ কোনোদিন। সকালবেলা গয়লা, খবরের কাগজওয়ালার মতোই তার বাড়িতে প্রত্যহ নিয়মিত ধোবা আসে বালিশের ওয়াড়, বিছানার চাদর, স্লিপিং স্যুট ও জামা কাপড় প্রেস করে দিতে। বন্ধুরা ঠাট্টা করে পরামর্শ দেন আপিসে একটা ইলেকট্রিক আয়রন রাখতে। বড় সাহেবের ঘরে ঢুকবার আগে একবার তাড়াতাড়ি গায়ের জামাটা ইস্ত্রি করে নিতে পারবেন। জামা কাপড়ের প্রতি ভদ্রলোকের মনোযোগ আছে, কিন্তু আসক্তি নেই। সুদৃশ্য টাই, মনোরম মাফলার অকাতরে দান করেন আপন বন্ধুদের। গৃহে সর্বদা আতিথ্যের অকৃপণ আয়োজন। এমন অমায়িক প্রকৃতির লোক বেশি চোখে পড়ে না। ইনি হচ্ছেন সেই স্বল্প সংখ্যক ভারতীয়দের অন্যতম যাদের সাহেব সম্পর্কে কোনো দুর্বলতা নেই। একবার বম্বের পথে মাঝরাত্রিতে এক স্টেশন থেকে ট্রেনে উঠছিলেন। প্রথম শ্রেণীর কামরায় এক সাহেব দরজা জানলা বন্ধ করে নিদ্রা দিচ্ছিলেন। হাঁকাহাঁকিতে অত্যন্ত বিরক্তির সঙ্গে দ্বার খুলে দেখলেন কালা আদমি। ভাগো,
বলে সশব্দে দ্বার রুদ্ধ করলেন। কিন্তু এ কালা আদমিটি অন্য জাতের। সাহেব দেখেই পশ্চাৎপসরণের পাত্র নন। স্টেশন মাস্টার এসে অন্য গাড়িতে তার জায়গা করে দিতে চাইলেন, কিন্তু তিনি নাছোড়বান্দা। সাহেব তো গোটা কামরাটা রিজার্ভ করেনি, সুতরাং ওই কামরাতেই তার যাওয়া চাই। এতে সাহেবের ধৈর্যচ্যুতি ঘটা অস্বাভাবিক নয়। একটা নেটিভের স্পর্ধা দেখো একবার। না হয় টাকা আছে, ফার্স্ট ক্লাসের টিকিটই কিনেছে, কিন্তু তা বলে একেবারে একজন খাস বিলাতি সাহেবের সঙ্গে এক কামরায়। মাই গড, ইন্ডিয়ার হলো কি? সেই আদন্যাংটো নিংটি ইঁদুর গ্যান্ডিটা কি দিল্লিতে ভাইসরয় হয়েছে? উইলিংটন কি নেই? সাহেব তার চাবুক হাতে নিয়ে গাড়ির দরজা রুখে দাঁড়িয়ে বললেন, দেখছো চাবুক? ভদ্রলোক তার পকেট থেকে রিভলভার বের করে বললেন, দেখছো পিস্তল? সাহেব মিনিট খানেক হাঁ করে তাকিয়ে রইলেন তার পানে। তারপরে আস্তে আস্তে দৌড় খুলে দিয়ে নিজের বার্থে গিয়ে শুয়ে পড়লেন। এ জাতের লোকদেরই সাহেবরা পুলিশের কর্তা হয়ে লাঠি পেটা করেন, হাকিম হয়ে পাঠান জেলে, কিন্তু মনে মনে করেন গভীর শ্রদ্ধা। এদেরই জন্য বিদেশে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারা যায় অকুণ্ঠিত চিত্তে। আর্মির এক কর্নেল কিছুকাল এই ভদ্রলোকের উপরওয়ালা ছিলেন। পাঞ্জাবি হাবিলদার ও সিপাহীদের ধমকিয়ে তিনি চুল পাকিয়েছেন। জানেন, ভারতীয়দের দিয়ে কাজ করাবার ওই একমাত্র উপায়। সে উপায় প্রয়োগ করলেন একদিন এর ওপরে। ভদ্রলোক অত্যন্ত ধীর ও শান্ত স্বরে বললেন, কর্নেল, একজন অফিসারের সঙ্গে কথা বলার রীতি এটা নয়। মনে রেখো, তুমি চোখ রাঙালে আমিও পাল্টে চোখ রাঙাতে পারি। ইফ ইউ শাউট লাইক দ্যাট, আই ক্যান শাউট ব্যাক টু। শুনেছি এই কর্নেলই পরে একে নিজের বাড়িতে ডিনার খাইয়েছেন বহুদিন। অসুখ হলে নিজে বাড়ি এসে আরোগ্য কামনা জানিয়েছেন এবং রিটায়ার করার কালে প্রমোশন সুপারিশ করেছেন উচ্ছ্বসিত প্রশংসায়। এক্সিকিউটিভ কাউন্সিলের সান্ধ্য সভায় আলোচনার মধ্যপথে রঙ্গস্থলে প্রবেশ করলেম আমরা দুজনে। বন্ধুর সহায়তায় যথারীতি পরিচিত হলেম গৃহস্বামী ও উপস্থিত পারিষদবর্গের সঙ্গে। সুদৃশ্য গ্লাসে সুস্বাদু পানীয় পরিবেশন করল উর্দি পরিহিত বেয়ারা। রূপার সিগারেট বাক্স থেকে সিগারেট। গৃহস্বামী নিজে বিরামহীন ধূমপায়ী, ইংরেজিতে যাকে বলে চেইন স্মোকার। একটা নিঃশেষ হতেই বাক্স থেকে আরেকটা তুলে নিয়ে ঠোঁটে চাপেন। কে আগে তাতে দেশলাই জেলে অগ্নিসংযোগ করতে পারেন তাই নিয়ে কাড়াকাড়ি। বিলাত প্রত্যাগতদের একটা বিশেষ মর্যাদা আছে এ দেশে। তার উপর বিলাতি সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট হলে তো কথাই নেই। মহামান্য বড়লাট বাহাদুরের এক্সিকিউটিভ কাউন্সিলের মাননীয় সদস্য মহোদয় অমায়িক আচরণ ও অজস্র ধন্যবাদের দ্বারা প্রচুর আপ্যায়ন করলেন। খণ্ডিত আলোচনার সূত্র অনুসরণ করে বোঝা গেল বিষয়টি নয়াদিল্লির গ্রীষ্মাধিক্য ঘটিত। জগন্নাথ দেবের রথযাত্রার ন্যায় ভারত গভর্নমেন্টেরও বার্ষিক শৈলযাত্রা আছে। এপ্রিলের গোড়াতে দপ্তর স্থানান্তরিত হয় সিমলা পাহাড়ে। শরৎকালে উল্টো রথে প্রত্যাবৃত্ত হয় দিল্লিতে। বছরে দুবার করে সিমলার কাট রোড আর নয়াদিল্লির পাহাড়গঞ্জের পথে গরুর গাড়ি বোঝাই বাক্স পেটরা লটবহরের মিছিল দেখা যায়। এই প্রথম শৈলবিহার স্থগিত হয়েছে সরকারি হুকুমে। নবনিযুক্ত অস্থায়ী সেনাপতি জেনারেল মোলসওয়ার্থ দাবি করেছেন, এবার সিমলা যাওয়া চলবে না। গরমে জাপানিদের সঙ্গে সৈন্যরা বর্মার বনে জঙ্গলে লড়তে পারে, আর সেক্রেটারিয়েটের সিভিলিয়ান সাহেবরা একটু গরমও সইতে পারবেন না। এত বাবুয়ানাই যুদ্ধ জেতা যায় না। আর্মির প্রয়োজনের উপরে কথা নেই, সুতরাং সেইটাই শিরোধার্য করতে হয়েছে নিতান্ত অনিচ্ছুক চিত্তে। সেক্রেটারি সাহেবরা বিচলিত। বাবা, মার্চের শেষে যা গরম, মে জুনে না জানি কতই বেশি হবে। ডেপুটি সেক্রেটারিরা বেশিরভাগই ভারতীয়, কাজেই তারা এক ধাপ উপরে উঠে বলেন, বেশি? মে জুন মাসে মেডিকেল লিভ নিয়ে পালাতে হবে। তাদের স্ত্রীরা আরো সাংঘাতিক। স্বামীরা আপিসে চলে গেলে দুপুরবেলা পরস্পরের মধ্যে বলা বলি করলেন, শুনেছ ভাই, নতুন কমান্ডার ইন চিফের কীর্তি? গরমে নাকি এবার দিল্লিতে থাকতে হবে।
মাই গুডনেস, তার চেয়ে চলো আমরা মেয়েরাই না হয় সিমলাতে গিয়ে মেস করে থাকি, ওরা থাকুন দিল্লিতে গরমে সেদ্ধ হয়ে মরতে। এক্সিকিউটিভ কাউন্সিলর জিজ্ঞাসা করলেন, গরম কি এখানে খুব বেশি হয়? একজন অমনি বললেন, ভয়ানক, থাকতেই পারবেন না এখানে। আরেকজন বললেন, গরমে গায়ে ফোসকা মতো হয় অনেকের। তৃতীয় ব্যক্তি বললেন, এপ্রিল থেকেই তো লু চলবে, লু মানে গরম হাওয়ার ঝড়। এক্সিকিউটিভ কাউন্সিলর বললেন, তা দেখুন, সেক্রেটারিয়ের ঘরগুলি সবই এয়ার কন্ডিশনড, দুপুরবেলা সেখানেই থাকবো, একরকম করে কাটিয়ে দেওয়া যাবে বোধহয়। চতুর্থজন, যিনি এতক্ষণ কিছু বলার সুবিধা না পেয়ে অস্বস্তি বোধ করছিলেন, তৎক্ষণাৎ সাই দিয়ে বললেন, তা নিশ্চয়ই যাবে, গরমে কি আর দিল্লিতে লোক থাকে না? এক্সিকিউটিভ কাউন্সিলর তার দিকে তাকিয়ে বললেন, আর রাত্রিতে তো লু বইবে না। তিনি উৎসাহিত হয়ে বললেন, যা বলেছেন স্যার, রাত্রিগুলি সবসময়ই ঠান্ডা থাকে। তাছাড়া এইচএমদের বাংলোতে একটা করে ঘর এয়ার কন্ডিশন করে দেওয়া হবে, এমন কিছু কষ্ট হবে না। এইচএম মানে অনারেবল মেম্বার বা মিনিস্টার। এক্সিকিউটিভ কাউন্সিলরদের ওই সংক্ষিপ্ত নামেই উল্লেখ করা হয় সরকারি মহলে। প্রথম বক্তা, যিনি গরমের আতিশয্য নিয়ে এতক্ষণ বাকবিস্তার করছিলেন, অত্যন্ত ক্ষুণ্ণ হলেন। চতুর্থ ব্যক্তির কথাগুলি তাঁরই বলা উচিত ছিল, না বলতে পারায় মনে তীব্র অনুশোচনা ঘটল। চতুর্থ ব্যক্তি বলেছেন বলে তার উপর রীতিমতো ক্রুদ্ধ হলেন। মনে মনে বললেন, কেবল খোসামুদি। এইচএম যেই বলেছেন গরম একরকম করে কাটিয়ে দেওয়া যাবে, অমনি একেবারে প্রমাণ করার চেষ্টা যেন গরমটা কিছুই নয়। হামবাগ কোথাকার। নিশ্চয়ই জানি এইচএম দিল্লি থাকা অপছন্দ করলে উনি তখন উল্টো সুর গাইতেন। লোকটা যে একেবারে মো সাহেব প্রকৃতির এবং তিনি নিজে যে কোনো কালেই এমন নির্লজ্জ চাটুকারিতা করতে পারতেন না, এ বিষয়ে মনে মনে নিজেকে আশ্বাস দিয়ে অনেকটা আরাম বোধ করলেন। গরম থেকে প্রসঙ্গ পরিবর্তন করে এইচএম শুরু করলেন সরকারি কাজকর্মের কথা, কাউন্সিলের কাহিনী, কিভাবে ইংরেজ সহকর্মীদের ব্রিটিশ স্বার্থ রক্ষার প্রয়াস তার প্রচেষ্টায় প্রতিহত হয়, তার প্রখর দূরদৃষ্টির ফল কোথায় কখন গভর্নমেন্টে দেশের স্বার্থ স্বপ্রতিষ্ঠিত হচ্ছে তারই সালঙ্কার বর্ণনা। দেখা গেল এই বিষয়ে শ্রোতাদের কাছে অধিক বলার প্রয়োজন ছিল না, তিনি না বলতেই তারা এ ব্যাপারে সম্পূর্ণ একমত। এইচএম না থাকলে অভাগিনী ভারতমাতার যে কি দারুণ দুর্গতি ঘটত সে কথা কল্পনা করে দু একজন গভীর উদ্বেগ প্রকাশ করলেন, প্রায় অশ্রু বরিশনের উদ্যোগ। কান টানলেই মাথা আসে, দেশের কথা তুলতেই কংগ্রেস। এইচএম কংগ্রেস নেতৃবৃন্দের নিষ্ফলা নীতির তীব্র নিন্দা করে বললেন, শুধু জেলে গেলেই দেশ স্বাধীন হয় না। কি করে হয় তা স্পষ্টত না বললেও সংশয়ের অবকাশ রইল না যে এক্সিকিউটিভ কাউন্সিলরদের প্রচেষ্টা দ্বারাই তা হয়। এ বিষয়েও পারিষদ দলের মধ্যে বিন্দুমাত্র মতদ্বৈধ নেই। এইচএম বললেন, তিনি এত ভাবনা চিন্তার ধার ধারেন না, মুহূর্তে মন স্থির করেন। অমনি অনুমোদন শুনলেন, স্যার, ভাবনা চিন্তা দেশে অনেক হয়েছে, এখন ঝাঁপিয়ে পড়াই দরকার। এইচএম সংশোধন করলেন, অবশ্য আগে ভাগে না ভেবে চিনতে হঠাৎ একটা কিছু করে বসাও আবার ঠিক নয়। তাতে আর সন্দেহ কি স্যার, না ভেবে কাজ করার নাম তো হঠকারিতা। একই ব্যক্তি বলেন অম্লান বদনে। পরবর্তী সপ্তাহে এক ডিনারের নিমন্ত্রণ স্বীকারান্তে এইচএমকে বিদায় সম্ভাষণ পূর্বক নিষ্ক্রান্ত হলেন পথে। সঙ্গী ভদ্রলোক জানালেন, তার এক বন্ধু নাকি চমৎকার চাটু চাতুর্য পরায়ণ এই পারিষদ দলের নব নামকরণ করেছেন হে হে সংঘ। নামটা সার্থক, সন্দেহ নেই। আসল কথাটা বোঝা কঠিন নয়। এরা আইসিএস, দেশীয় সংবাদপত্রের ভাষায় যাকে বলে স্বর্গোদ্ভূত চাকরে হেভেনবর্ন সার্ভিস। সিজার পত্নীর সতীত্বের মতো এদের যোগ্যতা প্রশ্নের অতীত, ভবিষ্যৎ অবারিত এবং ক্ষমতা সীমাহীন। এরা সর্ববিদ্যা বিশারদ। তাই আজ যিনি বিহারের অখ্যাত মহাকুমার অ্যাসিস্ট্যান্ট কালেক্টর, কাল তিনি করাচি পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান, পরশু তিনি কন্ট্রোলার অফ ব্রডকাস্টিং,
পরদিন ডিরেক্টর জেনারেল অফ আর্কিওলজি এবং পরের দিন গভর্নমেন্টের এগ্রিকালচারাল কমিশনার। তারা জানেন এক্সিকিউটিভ কাউন্সিলরকে খুশি রাখতে পারলে পদোন্নতি দ্রুত হয়। তাই কেউ সস্ত্রীক এসে HM-কে নিয়ে যান সিনেমায়, কেউ নিমন্ত্রণ করেন ডিনারে, কেউ সকালে বিকালে হাজিরা দিয়ে প্রত্যেক কথাই করেন হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সংঘের সদস্য হতে চাঁদা দিতে হয় না, শুধু যথাস্থানে হাজিরা দিতে হয়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভারতে ব্রিটিশ শাসনের অপূর্ব সৃষ্টি। এর মোট সংখ্যা 1100-র কাছাকাছি। তার মধ্যে প্রায় অর্ধেক ভারতীয়। পরাধীন জাতির মধ্যে থেকেই সাম্রাজ্যবাদের সমর্থক সংগ্রহ করার প্রকৃষ্ট দৃষ্টান্ত এই সার্ভিস। স্ফীত বেতন এবং লোভনীয় পেনশনের আকর্ষণে বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আকৃষ্ট করেন ব্রিটিশ গভর্নমেন্ট। তরুণ সম্প্রদায়ের সর্বোত্তম নিদর্শন বেছে নিয়ে নিয়োজিত করেন শাসন কার্যে। যে শাসন দেশের দাসত্বকে করে দৃঢ়মূল, দারিদ্র্যকে করে ক্রমবর্ধমান এবং জাতীয় আন্দোলনকে করে বিঘ্ন সংকুল। অসাধারণ মোহ আছে ইংরেজি বর্ণমালার 3টি অক্ষরে। ICS নামের পিছনে তাদের অবস্থিতি দ্বারা সাহেব হলে বোঝা যায় যে লোকটা পাবলিক স্কুলের ছাত্র, অক্সফোর্ড কিংবা কেমব্রিজের পাস এবং কঠিন কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ। একটি ভারতীয় ভাষা শিখেছে, ওভারসিজ অ্যালাওয়েন্স পায়, চাকরি শুরু করেছে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর রূপে এবং শেষ করবে এক্সিকিউটিভ কাউন্সিলর বা প্রাদেশিক গভর্নর হয়ে। 500 টাকায় আরম্ভ, 6 কিংবা 8,000-এ শেষ। 60 বছর বয়সে 1000 পাউন্ড পেনশন নিয়ে ইংল্যান্ড বা রিভেয়ারাতে বাড়ি, নিশ্চিন্ত অবসর এবং ভারতবর্ষের প্রতি প্রবল বিতৃষ্ণা। ভারতীয় হলে বোঝাবে উচ্চ বংশ, কলেজে ভালো ফল, পুলিশের সন্দেহাতীত, স্বদেশীর স্পর্শলেশশূন্য নিষ্কলঙ্ক ছাত্রজীবন, বিলাতের প্রতি ভক্তি এবং চাকরিতে বিচার বিভাগের বদলে এক্সিকিউটিভ বিভাগে কায়েমির জন্য আপ্রাণ চেষ্টা। এদের জন্যই বারোয়ারি পূজার মণ্ডপে চেয়ারের ব্যবস্থা, বিদ্যালয়ে পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব, মাসিক পত্রিকায় অপাঠ্য গল্প রচনার সুযোগ এবং অনুরা বয়স্থা কন্যার উদ্বিগ্না জননীর আকুলি বিকুলি। চলতি কথায় এদের বলা হয় ভারতে ব্রিটিশ শাসনের কাঠামো, স্টিল ফ্রেম। এদের মধ্যে এমন 2-4 জন লোক ছিলেন এবং এখনো আছেন যারা পাণ্ডিত্যে, প্রতিভায় ও কর্মশক্তিতে যে কোনো ক্ষেত্রে শীর্ষস্থান ও গ্রহণের অধিকারী। তারা ঋগ্বেদের অনুবাদ করছেন, ব্রিটিশ ভারতের অর্থনীতি আলোচনা করছেন, ভারতবর্ষের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করেছেন, সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন, সমবায় আন্দোলন প্রবর্তন করেছেন এবং সর্বাপেক্ষা স্মরণীয় ঘটনা ভারতীয় জাতীয় মহাসভা কংগ্রেসের গোড়াপত্তন করেছেন। জাতীয়তাবাদের গুরু সুরেন্দ্রনাথ, ঋষি অরবিন্দ এবং বিদ্রোহী সুভাষচন্দ্র এই সিভিল সার্ভিসের অন্তর্ভুক্ত হয়ে বা হতে হতে ছিটকে পড়েছিলেন। কিন্তু ব্যতিক্রমের দ্বারাই তো নিয়মের প্রমাণ হয়। বেশিরভাগ ICS-ই নিতান্ত সাধারণ, ইংরেজিতে যাকে বলে মিডিওকার। তারা লেখার মধ্যে লেখেন ফাইল, পড়ার মধ্যে পড়েন গেজেট এবং আলোচনা করেন ফার্লো, প্রমোশন বা রিটায়ারমেন্ট। অন্তিমে নিজের জন্য নাইটহুড, স্ত্রীর জন্য বুইক গাড়ি ও ছেলের জন্য ইম্পেরিয়াল সার্ভিস তাদের চরম উচ্চাভিলাষ। ইংরেজিতে বলে কামানের চাইতে সোনার দাম কম। বৈদেশিক শাসনের বিরুদ্ধে শিক্ষিতদের অসন্তোষ ঠেকিয়ে রাখবার অমোঘ অস্ত্র তাদের শাসনযন্ত্রের অঙ্গীভূত করা। সে তথ্য জানা আছে ইংরেজের। 1100 ICS-এর জন্য ভারতের রাজস্ব থেকে খরচ হয় বছরে 2.5 কোটি টাকা। প্রতি 2.5 লক্ষ ভারতীয়ের মাথার উপরে আছে একজন ICS, প্রতি 868 বর্গমাইল এলাকার আধিপত্যে। প্রচুর অর্থ, প্রভূত প্রতিষ্ঠা এবং বৈদেশিক পরিবেশের ফলে একটি বিশেষ শ্রেণীতে পরিণত হন তাঁরা। দেশের দায় বিমুক্ত, 10-এর থেকে বিযুক্ত। ICS একটা পেশা নয়, ICS একটা জাত। হোলি রোমান এম্পায়ার যেমন না ছিল হোলি, না ছিল রোমান এবং বলা না যায় এম্পায়ার, ইন্ডিয়ান সিভিল সার্ভিস তেমনি ইন্ডিয়ান নয়, সিভিল তো নয়ই এবং সার্ভিসের বাষ্পমাত্র নেই তাতে। অধ্যায় 12। স্যার স্ট্যাফোর্ড ক্রিপস দিল্লি পরিত্যাগ করলেন।
আগের দিন সন্ধ্যায় দিল্লি বেতার কেন্দ্র থেকে ভারতীয়দের উদ্দেশ্যে এক বেতার বক্তৃতায় তিনি ক্রিপস দৌত্যের ব্যর্থতা ও কারণ বর্ণনা করলেন। বেতার বক্তারূপে একমাত্র লন্ডন টাইমসের ভূতপূর্ব সম্পাদক উইকহ্যাম স্টিড ছাড়া সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যে বোধহয় ক্রিপসের জুড়ি নেই। অপূর্ব তার বাচনভঙ্গি, অসাধারণ তার কণ্ঠ। পরিতাপের কথা সেই দক্ষতা তিনি প্রয়োগ করলেন ভারতবর্ষের, বিশেষ করে কংগ্রেসের অযথা অপবাদ কীর্তনে। ইচ্ছাকৃত সত্য গোপন বা সত্যের বিকৃতি সাধন, ভিত্তিহীন অভিযোগ, পরস্পর বিরোধী উক্তি এবং কুযুক্তির দিক দিয়ে তার এ বেতার বক্তৃতাটি রাজনৈতিক অপভাষণের একটি প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে ইতিহাসে। সমগ্র বক্তৃতাটি এক ক্ষমতা গর্বিত ব্যক্তির আহত অভিমান ও দুর্বলের প্রতি অবজ্ঞার অভিব্যক্তি। আত্মসম্মান জ্ঞান সম্পন্ন দরিদ্র ব্যক্তি ধনী আত্মীয়ের কৃপামিশ্রিত মুষ্টি ভিক্ষা প্রত্যাখ্যান করলে দাতার মনে যে ক্রোধের সঞ্চার হয়, স্যার স্ট্যাফোর্ডের কণ্ঠে তারই পরিচয় ছিল। ক্রিপস বললেন, ভারতবর্ষের বিভিন্ন দলের মধ্যে যে প্রবল মতবিরোধ বর্তমান, একজন নিরপেক্ষ মধ্যস্থ ব্যক্তির ভূমিকা নিয়ে ব্রিটিশ গভর্নমেন্ট তার একটা সমাধান করতে চেয়েছিলেন। শ্রোতারা বিস্ময় চক্ষু মার্জনা করে ভাবল, অ্যাডলফ হিটলারের বক্তৃতা শুনছি না তো? তিনিও তো বলেন তিনি চিরকাল শান্তি চেয়েছিলেন। চাকরি বন্টন, পৃথক নির্বাচন, রাজনৈতিক সুবিধাদান প্রভৃতি একাধিক উপায়ে এদেশে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করেছেন এবং মতবিরোধকে সযত্নে বাঁচিয়ে রেখেছেন যারা, তারাই নাকি মধ্যস্থতা করতে চান। পরিহাস আর কাকে বলে? ক্রিপস বললেন, যুক্তিশীল ব্যক্তিরাই স্বীকার করবেন যে যুদ্ধের দুঃসময়ে নতুন শাসনতন্ত্র রচনা করা নয়, যেন ভারতীয় নেতৃবর্গ একথা স্বীকার করেননি। তারা চেয়েছিলেন শুধু প্রকৃত ক্ষমতা বিশিষ্ট একটি সাময়িক জাতীয় গভর্নমেন্ট, যুদ্ধের এ দুঃসময়ে যার প্রয়োজন সবচেয়ে বেশি। দেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সে গভর্নমেন্ট গঠিত হবে। সে গভর্নমেন্টকে একটি স্বাধীন দেশের মন্ত্রিসভায় সমমর্যাদা দান করা হবে এবং অলিখিত চুক্তি অনুযায়ী বড়লাট একজন নিয়মতান্ত্রিক শাসনকর্তার ন্যায় এই গভর্নমেন্টের সিদ্ধান্ত স্বীকার করতে বাধ্য থাকবেন। নিজ বিশেষ ক্ষমতা প্রয়োগের দ্বারা তাকে অগ্রাহ্য করতে পারবেন না। এই ছিল জননেতাদের দাবি। নতুন শাসনতন্ত্র রচনার কোনো কথাই ছিল না। কংগ্রেসের প্রতি ক্রোধটাই সবচেয়ে বেশি। বললেন, জাতীয় গভর্নমেন্ট গঠনের দাবি দ্বারা কংগ্রেস সকল ক্ষমতা আত্মসাতের প্রয়াসী। দেশের ডিক্টেটর হওয়ার বাসনা সংখ্যাগরিষ্ঠ দল কিং কংগ্রেসের। অথচ 11 এপ্রিল তারিখের লেখা চিঠিতে মৌলানা আজাদ ক্রিপসকে লিখেছিলেন, কংগ্রেস দেশের অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতায় জাতীয় গভর্নমেন্ট গঠনে ইচ্ছুক। এ ধারণার উপরে ভিত্তি করেই সমস্ত আলাপ আলোচনা চলছে। জাতীয় গভর্নমেন্টের সদস্য সংখ্যা, বিভিন্ন দলের অংশ ইত্যাদি প্রশ্ন পরে নিশ্চয়ই আলোচিত হতো। কংগ্রেস নিজে ক্ষমতা লাভের জন্য ব্যাকুল নয়, কিন্তু ভারতীয় জনসাধারণের হাতে প্রকৃত ক্ষমতা ন্যস্ত হোক, এই তার দাবি। দেশ রক্ষার দায়িত্ব ভারতীয়দের হাতে দেওয়ার আপত্তি সম্পর্কে ক্রিপস বললেন, ভারতবর্ষ রক্ষার দায়িত্ব ব্রিটেনের এবং মিত্রশক্তি আমেরিকার প্রতি ব্রিটেনের যে কর্তব্য তা পরিহার করা সম্ভব নয়। যুদ্ধের সময় প্রধান সেনাপতির কর্তৃত্বে কারো হস্তক্ষেপ যুদ্ধ জয়ের অনুকূল নয়। কংগ্রেস সভাপতি স্পষ্ট জানিয়েছিলেন, প্রধান সেনাপতির যুদ্ধ পরিচালন ব্যবস্থায় হস্তক্ষেপের কোনো অভিপ্রায় ছিল না কংগ্রেসের, বরং সমরমন্ত্রী হিসাবে তার হাতে আরো অধিকতর কর্তৃত্ব অর্পণে তারা প্রস্তুত ছিলেন। কিন্তু দেশ রক্ষার চরম দায়িত্ব থাকবে দেশেরই একজন প্রতিনিধির হস্তে। তা না হলে স্বাধীনতার কোনো অর্থ থাকে না। জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সর্বময় কর্তৃত্ব মার্কিন সেনাপতি জেনারেল ম্যাকআর্থারের হাতে। তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার দেশ রক্ষা সচিব অস্ট্রেলিয়ানি, মার্কিন বা ইংরেজ নয়, এ দৃষ্টান্ত উল্লেখ করলেন কেউ কেউ। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যুক্তিকে শ্রদ্ধা করেন এমন নজির নেই। সবচেয়ে হাস্যকর উক্তি করলেন স্যার স্ট্যাফোর্ড জাতীয় গভর্নমেন্টের দায়িত্বশীলতা সম্পর্কে। তিনি বললেন, কংগ্রেস এমন একটি জাতীয় গভর্নমেন্ট গঠন করতে চায় যার উপরে বড়লাটের বা ব্রিটিশ গভর্নমেন্টের কোনো ক্ষমতা থাকবে না
একবার ভেবে দেখা যাক তার মানে কি। অনির্দিষ্টকালের জন্য ভারতের গভর্নমেন্ট এমন কয়েকজন ব্যক্তির দ্বারা গঠিত হবে যারা কোনো আইনসভা বা নির্বাচক মণ্ডলীর কাছে দায়ী নন, যাদের কেউ কখনো নাড়াতে পারবে না। কি সাংঘাতিক কথা! সত্যি তো, এ তো কোনো মতেই হতে দিতে পারা যায় না। আইনসভা, নির্বাচক মণ্ডলী এবং জনসাধারণের কাছে দায়ী ও পরিবর্তনযোগ্য গভর্নমেন্টের একমাত্র আদি ও অকৃত্রিম নমুনা তো আছে আমাদের বর্তমান বেন্থল, ম্যাক্সওয়েল, নুন, ওসমান, রামস্বামী পরিবৃত পরম করুণাময় লর্ড লিনলিথগোর গভর্নমেন্টে। বেতার বক্তৃতার উপসংহারে ক্রিপস জাপানের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিরোধ শক্তিকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে অনেক উদ্দীপনাময়ী উক্তি করলেন। ঝুঁকি নিতে হবে, নতুন পরীক্ষা করতে হবে, পুরাতন মনোভাবের ঊর্ধ্বে উঠতে হবে, এমনি সব ভালো ভালো কথা। অপ্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার বলে স্যার স্ট্যাফোর্ডের খ্যাতি আছে, কিন্তু আশ্চর্য এই যে এ সকল উক্তির অন্তর্নিহিত দুর্বলতা ও অসঙ্গতি তার মতো ব্যবহারজীবীর দৃষ্টিতে ধরা পড়েনি। ঝুঁকি নিতে হবে, ঠিক কথা, তবে সেটা ব্রিটিশ গভর্নমেন্টকে নয়, নিতে হবে পদানত নিপীড়িত ভারতীয় জনসাধারণকে। নতুন পরীক্ষা করতে হবে, অথচ ভারতবর্ষে বহাল থাকবে সেই সনাতন স্বৈর শাসন। পুরাতন মনোভাবের ঊর্ধ্বে উঠতে হবে। শুধু ভারত সম্পর্কে নয়, এই হল ব্রিটেনের সর্বাপেক্ষা প্রগতিশীল সমাজতান্ত্রিক ভারত বন্ধু স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কথিত সুসমাচার। বিলাতের ন্যাশনাল গভর্নমেন্টের অনুরূপ অস্থায়ী যুদ্ধকালীন গভর্নমেন্ট গঠিত হবে। এই ভিত্তিতেই মৌলানা আজাদ ও পণ্ডিত নেহেরু ক্রিপস প্রস্তাবের আলোচনা করেছেন। পরে দেখা গেল ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলেরই দ্বিতীয় সংস্করণ ছাড়া আর কিছুতেই রাজি নন ব্রিটিশ কর্তৃপক্ষ। কখনো কোনো আলোচনায় ক্রিপস যে ন্যাশনাল গভর্নমেন্টের আভাস মাত্র দিয়েছেন এমন কথাও স্বীকার করলেন না তিনি। অথচ এক্সিকিউটিভ কাউন্সিলের পুনর্গঠন বা তাতে যোগ দেওয়া না দেওয়া নিয়ে 3 সপ্তাহ আলোচনা করবেন মৌলানা আজাদ ও পণ্ডিত জওহরলাল, একথা একমাত্র উন্মাদ বা বিশেষ অভিসন্ধি পরায়ণ ব্যক্তি ছাড়া নিশ্চয়ই আর কেউ বিশ্বাস করবে না। কংগ্রেসের পক্ষ থেকে রাষ্ট্রপতি জোরের সঙ্গে বললেন, ক্রিপস ক্যাবিনেট গভর্নমেন্টের আশ্বাস দিয়েছিলেন। ক্রিপস তা বেমালুম অস্বীকার করলেন, যদিও সাংবাদিকদের মধ্যে যারা 23শে মার্চের প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তারা সবাই সাক্ষ্য দেবেন যে সেখানেও ক্রিপস এই ন্যাশনাল গভর্নমেন্টের কথাই বলেছিলেন। কংগ্রেস নেতৃবর্গ একটি অতি মারাত্মক ভুল করেছেন। তারা ক্রিপস আলোচনার কোনো লিখিত বা অবিসংবাদিত দলিল রাখেননি। বিলাতে ব্যবসায়ীদের দেখেছি কোনো বিশেষ লেনদেন বা চুক্তি সম্পর্কে দুই ব্যক্তির মধ্যে আলোচনার একটি পরস্পর অনুমোদিত লিখিত বিবরণ থাকে। আলোচনার পরে একজন আলোচনার সমুদয় বিবরণ একটি পত্রে লিপিবদ্ধ করে অন্যজনের কাছে পাঠিয়ে দেন। তিনি হয় ওই পত্রে বর্ণিত বিবরণ যথার্থ বলে অনুমোদন করেন, নয় তা ভ্রম নির্দেশ করেন। এ ব্যবস্থায় দুই পক্ষের মৌখিক আলোচনায় কোনো সময় একে অন্যের উক্তি বা মনোভাবকে ভুল বুঝলে অবিলম্বে তার সংশোধন হয়। 40 কোটি নরনারীর ভাগ্য নিয়ে যেখানে আলোচনা চলছে সেখানে কংগ্রেস কর্তৃপক্ষ এরূপ কোনো সাবধানতা অবলম্বন করেননি। এ শুধু আশ্চর্য নয়, বালকোচিত অদূরদর্শিতার পরিচায়ক। প্রত্যেক দিন সন্ধ্যায় সেদিনকার আলোচনার সারমর্ম একটি পত্রে গ্রথিত করে তাতে ক্রিপসের অনুমোদন স্বাক্ষর রাখলে পরস্পরের প্রতি এই অসত্য ভাষণের দোষারোপ করার অবকাশ ঘটত না। মৌলানা আজাদ তার শেষ দীর্ঘ চিঠিতে বলেছেন, দেখা যাচ্ছে কংগ্রেস ও ক্রিপসের মধ্যে আলোচনা যতই এগিয়ে চলেছে ব্রিটিশ মনোভাবের ততই ক্রমিক অবনতি ঘটেছে। এই মন্তব্য অহেতুক নয়। ব্রিটিশ প্রস্তাব নিয়ে ভারতে আগমন ও ভারত পরিত্যাগের মধ্যে ক্রিপসের চরিত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। ক্রিপসের এই ব্যর্থতার এবং পরিবর্তনের কারণ কি তা নিয়ে বহু অনুমান, বহু সংশয়, বহু গবেষণার অবকাশ আছে। ব্যর্থতার সমুদায় দায়িত্ব ক্রিপসের নয়। লর্ড লিনলিথগো ক্রিপস দৌত্যের সাফল্য কামনা করেননি, একথা অনুমান করা কঠিন নয়। যুদ্ধের প্রারম্ভ থেকে একাধিকবার ভারতীয় জনসাধারণের সমর্থন সংগ্রহের তিনি ভার নিয়েছিলেন।
ব্যর্থ হয়েছেন। সুতরাং তার দ্বারা যা সম্ভব হয়নি অন্য কোনো ব্যক্তির প্রচেষ্টায়, বিশেষ করে একজন শ্রমিক দলের সদস্য দ্বারা তা সম্ভব হবে, এটা তার পক্ষে রুচিকর নয়। ব্যক্তিগত মতবাদে লর্ড লিনলিথগো যে একজন কনজারভেটিভ ডাইহার্ড সে কথা অবিদিত নয় কারো কাছে। জঙ্গিলাট আর্চিবল্ড ওয়েভেল একজন ভারতীয় দেশ রক্ষা সচিবের অধীনে কাজ করতে ইচ্ছুক ছিলেন কিনা তাও জানার উপায় নেই। ওয়েভেল বর্তমানে ব্রিটেনের শ্রেষ্ঠ সেনাপতি। তার সমন্বয়পূর্ণের উপরে ব্রিটিশ গভর্নমেন্টের অবিচলিত আস্থা। ভারতবর্ষে বিশেষ করে তার সামরিক ব্যাপারে ওয়েভেলের অননুমোদিত কোনো ব্যবস্থায় সম্মত হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সাধারণের ধারণা এই যে লন্ডন থেকে টেলিফোন যোগে স্যার স্ট্যাফোর্ডকে সতর্ক করে দেওয়া হয় তিনি যেন ওয়ার ক্যাবিনেটের লিখিত প্রস্তাবের বাইরে আর এক পাও না যান। ভারতবর্ষ সম্পর্কে চার্চিল ও এমআরির মনোভাব এতই সুপরিচিত যে এই অনুমান একেবারে অমূলক মনে হয় না। দ্বিতীয় মহাযুদ্ধের গোড়াতে ইংল্যান্ডের রাজনৈতিক গগনে ক্রিপস ছিলেন একান্ত নিষ্প্রভ। শ্রমিক দলের সঙ্গেও সে সময়ে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল। 1939 সালের শেষ ভাগে তিনি ভারতবর্ষে এলেন। বিভিন্ন স্থান পরিদর্শন করলেন, বিভিন্ন ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশলেন, পণ্ডিত জওহরলালের অতিথিরূপে পুঙ্খানুপুঙ্খরূপ অনুসন্ধান করলেন এদেশের জাতীয় আন্দোলন ও তার ধারা সম্পর্কে। ভারতবর্ষ থেকে ক্রিপস গেলেন চীনে। চীন থেকে রাশিয়া হয়ে ইংল্যান্ডে যখন প্রত্যাবর্তন করলেন, চেম্বারলেন গভর্নমেন্টের তখন পতন ঘটেছে। প্রধানমন্ত্রী রূপে চার্চিল গঠন করেছেন নতুন কোয়ালিশন গভর্নমেন্ট। রাশিয়া ও ব্রিটেনের বৈদেশিক সম্পর্ক সে সময় মধুর নয়, অথচ একমাত্র রাশিয়ার সঙ্গে মিতালির দ্বারাই তখন ইউরোপে হিটলারের প্রতিরোধ সম্ভব। কে ভার নেবে রাশিয়া ও ব্রিটেনের মধ্যে মৈত্রী সাধনের? ক্রিপসের নাম কে প্রস্তাব করেছিলেন তা জানার উপায় নেই, কিন্তু আইন ব্যবসায়ে প্রচুর অর্থোপার্জন পরিত্যাগ করে রাজনীতি ক্ষেত্রে বিস্তৃত প্রায় ক্রিপস অকস্মাৎ একদিন প্রবেশ করলেন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে। প্রধানমন্ত্রী চার্চিল বোধহয় বললেন, মস্কো পছন্দ করো তুমি, সেখানে ব্রিটিশ রাজদূত হয়ে যাও। ব্রিটেন ও রাশিয়ার মধ্যে মিত্রতার সম্বন্ধ স্থাপন করা চাই। এখনই রওনা হও, ফর গডস সেক। ক্রিপস রাশিয়ায় গেলেন এবং অসাধ্য সাধন করলেন। ব্রিটেন ও রাশিয়ার মধ্যে তিনি হৃদ্যতার সৃষ্টি করলেন, যা ইতিপূর্বে প্রায় অসম্ভব বলে গণ্য হয়েছে। মস্কো ও কুইবাইসেভে নিজ কর্তব্য সমাধান করে 1942 সালে যখন ইংল্যান্ডে ফিরলেন, ক্রিপস তখন তার খ্যাতি ও জনপ্রিয়তা দুই অপরিসীম। চার্চিল তাকে আপন মন্ত্রিমণ্ডলে গ্রহণ করলেন। ভারতীয় সমস্যার তিনি একটা সন্তোষজনক মীমাংসা সাধনে সক্ষম হবেন এ বিশ্বাস ক্রিপসের ছিল। ওয়ার ক্যাবিনেটের প্রস্তাব যে ভারতীয় জাতীয় আশা আকাঙ্ক্ষা পূরণে অক্ষম, এ কথা কি তিনি বোঝেননি? তাহলে তার বহু বিজ্ঞাপিত তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কেই সন্দেহ জাগে। প্রচলিত জনশ্রুতি এই যে গান্ধীজি প্রথম সাক্ষাতের দিনে ক্রিপসকে জিজ্ঞাসা করেছিলেন, এই প্রস্তাব নিয়ে তুমি ভারতবর্ষে এলে কেন? উপদেশ দিয়েছিলেন, এর বেশি আর কিছু যদি তোমার দেবার ক্ষমতা না থাকে তবে ফিরতি বিমানে দেশে ফিরে যেতে পারো। ক্রিপস নিশ্চয়ই জানতেন ওয়ার ক্যাবিনেটের প্রস্তাবগুলি যথেষ্ট নয়, কিন্তু তার আশা ছিল ভারতীয় জননেতাদের সঙ্গে তার যে ব্যক্তিগত সৌহার্দ্য বর্তমান, তারই সহায়তায় তিনি তাদের সম্মতি লাভ করবেন। কিন্তু কংগ্রেস নেতৃবর্গ শিশু নন। ব্যক্তিগত বিরাগ অনুরাগের প্রশ্নকে তারা জাতির ভাগ্য নিয়ন্ত্রণ ব্যাপারে প্রভাব বিস্তার করতে দেননি। বোধহয় ক্রিপসের আশা ছিল অকুস্থলে অবস্থানকারী ম্যান অব দি স্পট হিসাবে তিনি প্রস্তাবগুলির কিছু কিছু সম্প্রসারণের ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে। চার্চিল তাকে নিরাশ করলেন। দুদিক দিয়েই তিনি বিফল মনোরথ হলেন। নিজের মতবাদে অবিচলিত ও সততায় একনিষ্ঠ ব্যক্তি এমন ক্ষেত্রে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতেন, প্রকাশ্যে ঘোষণা করতেন ভারতীয়দের দাবি ন্যায়সঙ্গত। ব্রিটিশ গভর্নমেন্টের মনোভাব আপোষ অনুকূল নয়, তাদের আন্তরিকতা সন্দেহজনক। ক্রিপস তা করলেন না। তিনি ব্রিটিশ গভর্নমেন্টের সমর্থন করে কংগ্রেসের প্রতি
কটূক্তি করলেন। ব্রিটিশ গভর্নমেন্টের এই চরম সংকটকালে ক্রিপস ন্যায়নীতি অপেক্ষা মন্ত্রিসভার নিজ সহকর্মী ও প্রধানের প্রতি আনুগত্যকেই শ্রেষ্ঠ আসন দিলেন। ব্রিটিশ জাতির প্রয়োজনে তিনি অপভাষণের আশ্রয় নিলেন। সাম্রাজ্যের প্রয়োজনে সমাজতন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস আত্মহত্যা করলেন। চার্চিল জয়লাভ করলেন। শুধু ভারতবর্ষকে পরাধীন রাখার চেষ্টাই নয়, নিজ সম্ভবপর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর ধ্বংস সাধনেও পরিপূর্ণ সফলতা লাভ করলেন তিনি। ইংল্যান্ডের জনসাধারণ চার্চিলের প্রধানমন্ত্রীত্বে সুখী ছিল না। বিভিন্ন রণাঙ্গনে একটির পর একটি করে পরাজয় পার্লামেন্টের সদস্যদের বিচলিত করে তুলেছিল। তারা তীব্র ভাষায় চার্চিল গভর্নমেন্টের অক্ষমতার আলোচনা করেন, কিন্তু চার্চিলকে অপসারিত করেন না। তার কারণ চার্চিলের প্রতি শ্রদ্ধা বা আস্থা নয়, একান্ত নিরুপায় তাঁরা। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য দ্বিতীয় কোনো ব্যক্তি নেই ইংল্যান্ডে। রাশিয়ায় অভাবিতপূর্ব সাফল্য ক্রিপসকে যে সম্মান ও খ্যাতি দিয়েছিল, তাতে জনসাধারণের দৃষ্টি আকৃষ্ট হলো তার প্রতি। কেউ কেউ বলতে শুরু করলো, ইংল্যান্ডের ভাবী প্রধানমন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। ভারতীয় সমস্যার সন্তোষজনক সমাধান করতে পারলে ক্রিপসের যোগ্যতায় ব্রিটিশ সর্বসাধারণের আস্থা গভীর হতো। চার্চিলের প্রবল প্রতিদ্বন্দ্বী রূপে রাজনীতিতে ক্রিপসের প্রভাব হতো অনন্য সাধারণ। ওয়ার ক্যাবিনেটের এক শূন্যগর্ভ প্রস্তাব নিয়ে চার্চিল ক্রিপসকে পাঠালেন ভারতে, কারণ তিনি নিশ্চিত জানতেন গান্ধীজি, আজাদ ও নেহেরু কখনো গ্রহণ করবেন না এই প্রস্তাব। ক্রিপস ব্যর্থকাম হলেন। চার্চিলের প্রধানমন্ত্রিত্ব নির্বিঘ্ন হল। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বীদের অপসারণের একাধিক উপায় আছে। স্ট্যালিন তাদের হত্যা করেন বন্দুকের গুলিতে, চার্চিল তাদের নিঃশেষ করেন কূটনৈতিক চালে। সোশ্যালিস্ট ক্রিপস ইম্পিরিয়ালিস্ট টোরিদের সঙ্গে হাত মিলিয়ে ব্রিটিশ রাজনীতিতে নিজ হাতে নিজ মৃত্যুদণ্ড স্বাক্ষর করলেন নিজেরই অজ্ঞাতসারে। রাত্রিতে আহারের নিমন্ত্রণ ছিল এক বন্ধু গৃহে। ভদ্রলোক কলকাতার এক নামজাদা সাহেব কোম্পানির কভেনান্টেড সার্ভিসের লোক। শ্বেতাঙ্গ পরিচালক গোষ্ঠীতে একমাত্র বাঙালি অফিসার। প্রচুর বেতন, প্রভূত প্রতাপ। যুদ্ধের প্রয়োজনে গভর্নমেন্ট সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়ে এসেছেন আরও বেশি পারিশ্রমিক দিয়ে। নিজের কোম্পানিতে মোতায়েন আছে। যুদ্ধ শেষ হলে সেখানে ফিরে গিয়ে পুনরায় স্বপদে প্রতিষ্ঠিত হবেন পূর্ব গৌরবে। নিমন্ত্রিতের সংখ্যা জন 10। একমাত্র আমি একক, বাকি সবাই যুগলে, মিস্টার অ্যান্ড মিসেস। ডিনার 9টায়, কিন্তু নিমন্ত্রিতেরা 7:30টার মধ্যে সবাই উপস্থিত। ড্রয়িং রুম তাঁদের হাস্য, পরিহাস ও আনন্দ কলরবে মুখরিত হয়ে উঠল। আমাদের প্রাচীন ভোজ সভাগুলির সঙ্গে এই ডিনার পার্টিগুলির প্রভেদটা সুস্পষ্ট। তফাৎটা শুধু আসন পেতে আহার ও ছুরি কাঁটাই খাওয়ার মধ্যে নয়। আমাদের ভোজন আয়োজনগুলি মূলত সামাজিক ক্রিয়াকর্ম সম্পর্কিত। মেয়ের বিয়ে, ছেলের উপনয়ন, নাতনির ভাত কিংবা ব্রত পার্বণ উপলক্ষ করে আমাদের নিমন্ত্রণ। তাতে লোক ডাকতে হয় আত্মীয়তা ও কুটুম্বিতার সূত্র ধরে, হৃদ্যতার বিচার করে নয়। সুতরাং সংখ্যা হয় অপরিমিত। ছাদের উপর সামিয়ানা টাঙিয়ে তার নিচে একসঙ্গে আসন পড়ে 70 কিংবা 80। মেয়েদের জন্য শয়নগৃহে খাট পালঙ্ক বের করে খাবার জায়গা। এতেও একেবারে সমাধা হয় না সমুদয় নিমন্ত্রিতের আহার। বাড়ির সিকিমাইল দূর থেকে টের পাওয়া যায় কলকোলাহল। ইংরেজি ডিনারের বিশেষ কোনো উপলক্ষের দরকার নেই। নেই কোনো নির্দিষ্ট দিন। কোনো বিশেষ ব্যক্তিকে ডাকার অলঙ্ঘনীয় দায় নেই গৃহকর্তার। গৃহকর্ত্রী বলাই ঠিক, কারণ নিমন্ত্রণ করেন গৃহিণীরা। এক টেবিলে বসে খাওয়ার রীতি স্বভাবতই নিমন্ত্রিতের সংখ্যাকে পরিমিত রাখে। বেশিরভাগই 6 জন, ঊর্ধ্বে 12, তাও গৃহকর্তা ও গৃহিণীকে নিয়ে। বাড়ির গৃহিণী এখানে ভাঁড়ারে ময়দা মাখানো নিয়ে ব্যস্ত নন। ড্রয়িং রুমে আর 5 জন নিমন্ত্রিতার ন্যায় আলাপ আলোচনায় তাঁরও যোগ আছে। তার বসন হলুদের চিহ্ন দ্বারা লাঞ্ছিত নয়, আনন উনুনের আঁচে বিশীর্ণ নয় এবং দেহ পরিবেশনজনিত ক্লান্তিতে পীড়িত নয়। তিনিও সুবেশা, সুসজ্জিতা।
তিনি সমুদয় অভ্যাগতদের আহার আনতে অপরাহ্ন বেলায় সর্বশেষে আহারে বসেন না, তাদের সঙ্গেই আহার্য গ্রহণ করেন। গৃহকর্তা কোমরে গামছা জড়িয়ে জলের জাগ বা নুনের হাঁড়ি হাতে ছুটোছুটি না করেও অতিথিদের আদর আপ্যায়নের প্রতি দৃষ্টি রাখেন, তাদের সঙ্গে বসেই আহার করেন। খাওয়াটাই ইংরেজি ডিনারের মূল কথা নয়, সেটা বন্ধুজনের একত্র মিলনের একটা উপলক্ষ মাত্র। তাই আহারের আয়োজন পরিমিত। শুক্তো থেকে অম্বল পর্যন্ত 10টা তরকারি এবং দরবেশ থেকে রাবড়ি পর্যন্ত 5টা মিষ্টান্নের আয়োজন না হলে সেখানে কেউ ছি করে না। পান্তুয়া গেলার কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা নেই ইংরেজি ডিনারে। আমাদের আধুনিক সমাজের ইঙ্গবঙ্গের ত্রুটি অন্বেষণে যাদের কখনো ক্লান্তি নেই, এই একটি ব্যাপারে অন্তত তারা যেন আমাদের কাছে কৃতজ্ঞ থাকেন। আমাদের নিমন্ত্রণকর্তা মজলিসি ধরনের লোক, আসর জমাবার দক্ষতা আছে তাঁর। এককালে শিকারে শখ ছিল। বিহারের জঙ্গলে সম্বর শিকারের গল্প করলেন, আসামের অরণ্যে নেকড়ে। শুধু গল্প নয়, তাসের ম্যাজিক জানেন অনেক রকম। চোখ বুজে প্যাকেটের মধ্য থেকে চিড়িতনের গোলাম বের করে দিয়ে বিস্মিত করলেন সবাইকে। হরতনের নওলাকে হাত ঘুরিয়ে নিমিষের মধ্যে বানিয়ে দিলেন গোলাম এবং এক মহিলার শাড়ির ভাঁজ থেকে ইস্কাবনের সাহেব বের করে তার কাছে কপট তাড়না এবং আর সবার কাছে উচ্ছ্বসিত সাধুবাদ লাভ করলেন। গল্পগুজব ও হাস্য পরিহাসের মাঝে মাঝে শীতল পানীয় ও ককটেল, গ্লাসে টমেটোর রস পরিবেশন করল বেয়ারা। আহারের ব্যবস্থা পাশের কক্ষে। বুফে ডিনার, একটা টেবিলের উপরের বিভিন্ন পাত্রে সাজানো সমুদয় আহার্য, রোস্ট, স্যালাড, চপ, আবার তারপরেই পরোটা, বিরিয়ানি, পটলের দোলমা, পুডিং আছে, রসগোল্লাও আছে। অবাক হওয়ার কিছু নেই, ইঙ্গবঙ্গের ছাপ থাকে আমাদের অশনে বসনে, চিন্তায় ও কর্মে। হাতে 10 গাছা জলতরঙ্গ চুড়ির সঙ্গেই আমাদের মেয়েরা পরেন রিস্ট ওয়াচ, কোঁচানো ধুতির ওপরেই ছেলেরা পরেন ডবল কাফের শার্ট। সাইড বোর্ডে স্তরে স্তরে একদিকে সাজানো আছে প্লেট, অন্যদিকে চামচ, কাঁটা এবং ছুরি। সবাই প্লেট নিয়ে স্বহস্তে নিজ নিজ অভিরুচি মতো আহার্য তুলে নেন। ছেলেরা বেশিরভাগ টেবিলের চারপাশে দাঁড়িয়ে খান, মেয়েরা কেউ বা বসেন চেয়ারে, কেউ বা ছেলেদের অনুসরণে দাঁড়িয়েই। গৃহকর্ত্রী খেতে খেতেই তদারক করেন অতিথিদের। বলেন, এ কি ভাই মিলি, তুমি কিছু খাচ্ছ না যে? মিস্টার সেন, আর একটা চপ নিন। মিসেস দেশাই, রোস্ট নিয়েছেন তো? মিসেস সাহার নাম শোনা ছিল ইতিপূর্বে। চাক্ষুষ পরিচয় ঘটল এই ভোজ সভায়। অতিশয় ক্ষীণাঙ্গী, সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় যথেষ্ট ফর্সা, কিন্তু পাউডার আধিক্যের দ্বারা গণ্ডের স্বাভাবিক বর্ণকে এমনভাবে ঢেকে রেখেছেন যে কাগজের মতো সাদা মুখ দেখে মনে হয় বুঝিবা কোনো কঠিন অসুখের পর ভাওয়ালি বা মদনপল্লী স্যানিটোরিয়াম থেকে সদ্য উঠে এসেছেন। পরিধানে সাদা ধপধপে শিফনের অতি মহার্ঘ শাড়ি, প্রায় কাঁচের মতো স্বচ্ছ, তার মধ্য দিয়ে সুস্পষ্ট দৃষ্টিগোচর ঈষৎ হালকা রঙের অন্তর্বাস। শাড়িতে পাট থাকাটা আজকাল যথেষ্ট মডার্ন নয়। ঘটি হাতা ব্লাউজের মধ্য থেকে লম্বমান বিশীর্ণ বাহুদয়, ভি আকৃতি সম্মুখভাগে মর্মান্তিক রূপে উদ্ঘাটিত গ্রীবার 2 পার্শ্ববর্তী উদ্ধত 2টি কণ্ঠা, গলায় মুক্তার একটি মালা, কানে সর্ষে পাকৃতি ক্ষুদ্র মুক্তা গেঁথে গেঁথে একজোড়া দুল, প্রায় কাঁধ অবধি ঝোলানো। বাম হাতের দীর্ঘ সরু অনামিকায় তারই সঙ্গে ম্যাচ করা মুক্তা বসানো মস্ত একটি আংটি। সবুজ, নীল, মেরুন, ভায়োলেট প্রভৃতি বিভিন্ন রঙের শাড়ি পরিহিতাদের মধ্যে মহিলা আপন বেশভূষায় সম্পূর্ণ বিশিষ্টা, যেন শীতের দিনে বর্ণাঢ্য মরশুমি ফুলের বাগানে রজনীগন্ধার উন্নত বৃন্তটি। মহিলা টেবিল স্পুনের 8 চামচ বিরিয়ানি নিয়েছিলেন, তাই যেন শেষ করতে পারেন না। হোস্টেস একটু রোস্ট তুলে দিতে যাচ্ছিলেন তার প্লেটে। পারবো না ভাই, পারবো না, দিও না প্লিজ বলে চেঁচিয়ে উঠলেন। অনেক সাধ্য সাধনার পর একটা চপ নিলেন এবং ম্যানিকিওর করা 2 আঙুল দিয়ে অতি সন্তর্পণে তার সিকি ভাগ ভেঙে খেলেন। কেবলই বলেন, ভয়ানক পেট ভরে গেছে, আর পারছি নে। একটা ঝাল চচ্চড়ি ছিল টেবিলে, তাই একটু নিলেন মিসেস সাহা। এটাই চলতি।
মিস্টার সাহা বাধা দিয়ে বললেন, খেও না, এত ঝাল খেলে অসুখ করে মরবে। এতেও নতুনত্ব নেই। স্বামীরা লঙ্কা খেতে বারণ করেন আর স্ত্রীরা তা অগ্রাহ্য করে বেশি করে লঙ্কা খান। এইটে প্রমাণ করাই হলো আধুনিকাদের আহার সম্পর্কিত আধুনিকতম ফ্যাশন। ভোজন পর্বের শেষে মহিলাদের প্রতি অনুরোধ হলো গানের। কেউ গাইলেন, কেউ অনেকদিন ছেড়ে দিয়েছি বলে এড়িয়ে গেলেন। গৃহকর্ত্রী মোটামুটি রকম গাইতে পারেন এবং তাকে অনেক সাধ্য সাধনা না করলেও চলে। একটি গুজরাটি মহিলা তার স্বদেশীয় সঙ্গীত শোনালেন। তার মধ্যে একটি ভক্ত কবি নরসিংহ মেহতার রচনা। তার রচিত বৈষ্ণবজন্ত তেনে কহি বলে একটি গান এককালে গান্ধীজির প্রিয় রূপে খুব প্রসিদ্ধি লাভ করেছিল। মিসেস সাহার সদাশয়তা আছে। অনেক রাত্রিতে ডিনার পার্টি ভাঙল। নিজ মোটরে পৌঁছে দিতে চাইলেন আমাকে আমার আবাসে। মিস্টার সাহাকে বললেন, বীরেন, মিনি সাহেবকে নামিয়ে দিতে হবে কুইন্সওয়েতে। অতি আধুনিকারা স্বামীকে নাম ধরেই ডাকেন। ওটা ইংরেজির নকল। আমি সনাতনী নই, স্বামীর নাম করতে নেই এ অনুশাসনের শাস্ত্রীয় ব্যাখ্যায় আমার বিশ্বাস নেই। কিন্তু ইংরেজি জন, আর্থার, সিরিলের কায়দায় আমাদের স্ত্রীরাও আমাদের সুধীর, বিকাশ বা উপেন বলে ডাকতে শুরু করলে পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠারও কোনো কারণ দেখি না। মানুষের নামের যদি কেবল শনাক্তকরণ ছাড়া আর কোনো প্রয়োজন না থাকত, তবে নামের বদলে সংখ্যা ব্যবহারের দ্বারাই তা অনায়াসে চলতে পারত। তাহলে মেয়ের জন্মমাত্রেই মেয়ের মা তার নাম নির্বাচন নিয়ে ভাবনাই পড়তেন না। নিত্য নতুন নামকরণের অনুরোধ জানিয়ে রবীন্দ্রনাথের কাছে চিঠি আসত না। জড়বস্তুর পক্ষে নাম একটা অভিধা মাত্র। গোলাপকে ঘেঁটু আখ্যা দিলে তার গন্ধের তারতম্য ঘটে না। একথা শেক্সপিয়ারের মতো অন্য 5 জনেও জানে। যদিও একথা ঠিক যে কাব্যের সীমানা থেকে শুধু ওই নামের জন্যেই তার চিরনির্বাসনের সম্ভাবনা ঘটে। কিন্তু মানুষের পরিচয় তো কেবল কোনো বিশেষ একটি সত্তার দ্বারা নয়। বিভিন্ন পরিবেশে, বিভিন্ন কারণে, বিভিন্ন ব্যক্তির কাছে তার বিভিন্ন রূপ। তাকে প্রকাশ করার জন্য তার বিভিন্ন নাম। আপিসে কেরানিবাবুর কাছে যিনি মিস্টার মুখার্জি, পাড়ায় বন্ধুদের কাছে তিনি বিনোদবাবু, বাল্যের সহপাঠীদের কাছে তিনি বিন্দে, বাড়িতে মায়ের কাছে খোকন এবং কোনো বিশেষ একটিমাত্র লোকের কাছে তিনি ওগো কিংবা শুনছো, নয়তো শুধুমাত্র এই। সেগুলি তো কেবল নাম নয়, সেগুলি নির্দেশ, সংজ্ঞা নয়, সংকেত। সেই বিশেষ ব্যক্তিটির কাছে সেগুলি বিশেষ অর্থ বহন করে। বিশেষ কানের ভিতরে বিশেষ সুর, এবং অভিজ্ঞ লোকেরা জানেন এই ছোট্ট 2 অক্ষরের সংকেতের দ্বারাই যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে। অধ্যায় 13। প্রত্যেক মানুষের জীবনেই বোধহয় এমন কতকগুলি দুর্বল মুহূর্ত আসে যখন সে মস্তিষ্ক অপেক্ষা হৃদয় দ্বারা বেশি চালিত হয়। সে মুহূর্তগুলি অতর্কিতে দমকা হাওয়ার মতো এসে অতি সাবধানী লোকদের স্থৈর্যের বন্ধন ছিন্ন ভিন্ন করে দেয়। তখন সংযমী যোগী পুরুষেরা লক্ষ্যভ্রষ্ট হন। হিসেবি মহাজনেরা গরমিল করেন জমা খরচের খাতায়, এবং স্বভাবত চাপা প্রকৃতির স্থিতধী ব্যক্তিরা বিচলিত চিত্তে মনের কথা ব্যক্ত করেন অন্য লোকের কাছে। এমনি এক দুর্বল মুহূর্তে আধারকারের পূর্ব ইতিহাস উদ্ঘাটিত হল একান্ত অপ্রত্যাশিত রূপে। ক্লান্ত সমাহিত নয়ন এবং নিঃসঙ্গ জীবনযাপনের অন্তরালবর্তী রহস্য শোনা গেল তারই নিজ বর্ণনায়। অপরাহ্ন বেলায় ঈশান কোণে মেঘ দেখা দিয়েছিল। বৃষ্টি প্রত্যাশা করেছিলেন গ্রীষ্মপীড়িত হতভাগ্যের দল। বৃষ্টি এলো না, এলো আঁধি, ধুলির ঝড়। না দেখলে কল্পনা করা শক্ত এর রূপ। বাংলাদেশে কোনো কালে দেখা যায় না এ জিনিস। আকাশ ভুবন আঁধার করে প্রবল বেগে কোথা থেকে আসে এত বিপুল ধূলিরাশি তা ধারণাতীত। মেঘের চাইতে ঘন তার আচ্ছাদন সূর্যকে আবৃত করে। ঘরের মধ্যে আলো জ্বালতে হয় দিনের বেলায়। দৌড় জানালা নিশ্ছিদ্র রূপে বন্ধ করলেও কিছু ধুলা প্রবেশ করে নাকে, মুখে, চোখে, এমনকি বাক্সপেটরার মধ্যস্থিত জামা কাপড়ে। বৃষ্টির ফোঁটা মাত্র নেই, শুধু শুষ্ক ধূলির ঝড়।
কিন্তু এই আঁধির ফলেই উত্তাপ হ্রাস পায় অভাবনীয়ভাবে। ধরনী হয় শীতল। উত্তর ভারতের এক বিস্ময়কর প্রাকৃতিক বৈশিষ্ট্য এই আঁধি। রুদ্ধদ্বার কক্ষে বসেছি দুজনে মুখোমুখি। শোঁ শোঁ শব্দে বাইরে বইছে আঁধির ঝোড়ো হাওয়া, আলোড়িত হচ্ছে ধুলির পাহাড়। ধীরে ধীরে অনুচ্চ কণ্ঠে বিবৃত করলেন আধারকার আপন জীবন ইতিহাস। আধারকারের কুলগত পেশা যুদ্ধ। তার পূর্বপুরুষেরা লড়েছে মুঘলের সঙ্গে, লড়েছে যশবন্ত সিংহের বিরুদ্ধে। তার প্রপিতামহ বিষ্ণুদত্ত পেশোয়া বাজিরাওয়ের অন্যতম সেনাপতি ছিলেন। আসাইর যুদ্ধে পেশোয়ার দক্ষিণ পার্শ্ব থেকে শত্রু নিপাত করেছেন অমিত বিক্রমে। নিহত হয়েছেন বুকে গুলির আঘাতে। আধারকার বালক বয়সে দেখেছেন তার রুধিরাক্ত লৌহ বর্ম, পরিবারের সযত্নে রক্ষিত গৌরবময় উত্তরাধিকার। বীরের রক্ত আছে তাঁর ধমনীতে। পরিবারে বিত্ত ছিল প্রচুর, বীর্য ছিল বিখ্যাত, কিন্তু বিদ্যা ছিল না আধুনিক। আধারকার পিতার একমাত্র সন্তান। শিক্ষা লাভ করেন পুনার এক ইংরেজি স্কুলে। এলফিনস্টোন কলেজ থেকে পাশ করলেন এবং গেলেন ম্যানচেস্টারে। বয়নবিদ্যা বিশেষজ্ঞ হয়ে যখন ফিরলেন স্বদেশে, ইউরোপের প্রথম মহাযুদ্ধ তখন ক্ষান্ত হয়েছে। বম্বেতে স্থাপন করলেন এক কাপড়ের কল। অসুরের মতো খাটতে লাগলেন তাকে সাফল্যমণ্ডিত করতে। বছর 5 পরের কথা, এক সন্ধ্যায় এক বন্ধুর আগমন সম্ভাবনায় এসেছেন দাদার স্টেশনে। বন্ধু এলেন না, ফিরে আসছেন। এমন সময় কানে এলো এক নারী কণ্ঠ। সে তো কণ্ঠ নয়, সে সুর। ভাষা বুঝলেন না, পিছনে তাকিয়ে দেখলেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক তরুণী, সঙ্গে এক মধ্যবয়সী ভদ্রলোক। সামনে সুটকেস, হোল্ডল, বেতের ঝুড়ি ইত্যাদি মালপত্র। উভয়ের মুখে উদ্বেগের ছাপ সুস্পষ্ট। বম্বেতে তখন সাম্প্রদায়িক দাঙ্গার তাণ্ডব চলেছে সাংঘাতিক। স্টেশনের ভিতরে কুলির অভাব, বাইরে যানবাহনের। সন্ধ্যার পর ঘরের বাইরে যাওয়া নিরাপদ নয়। আধারকার জিজ্ঞাসা করলেন, আপনারা কি বম্বেতে এই প্রথম এলেন? ভদ্রলোক বললেন, হ্যাঁ, আমার এক আত্মীয় থাকেন এখানে। তাকে টেলিগ্রাম করেছিলেন স্টেশনে হাজির হতে। আসেননি দেখছি, বোধহয় টেলিগ্রাম পাননি। পেলেও আসা কঠিন। শহরে দাঙ্গা বেঁধেছে, খুন খারাপি চলছে বেপরোয়া। আপনারা কোথায় উঠবেন? তাই তো ভাবছি, কাছাকাছি কোনো হোটেলের সন্ধান দিতে পারেন? তা পারি, কিন্তু জায়গা পাবেন না সেখানে। বেশিরভাগ হোটেলের চাকর বেয়ারা রাঁধুনি পালিয়েছে প্রাণের ভয়ে। সেখানে বাসিন্দা যারা আছে তাদের অন্ন জলের অভাব, নতুন লোক নেয় না আর। তবে তো বড়ই মুশকিল, বলে ভদ্রলোক সঙ্গিনীর দিকে তাকালেন। ভয়ার্ত ভাব সঞ্চারিত হলো তরুণীর মুখমণ্ডলে। স্টেশনে ওয়েটিং রুমে চেষ্টা করে ফল হলো না। সব আগেভাগেই দখল হয়ে আছে দূরগামী যাত্রীতে। পরম অসহায় দৃষ্টিতে তাকালেন মহিলা তার স্বামীর দিকে। আধারকার প্রস্তাব করলেন, যদি আপত্তি না থাকে চলুন আমার ফ্ল্যাটে। কাল প্রাতে খোঁজ করা যাবে আপনাদের আত্মীয়ের। আমার সঙ্গে গাড়ি আছে। ভদ্রলোক তাকালেন স্ত্রীর পানে। তিনি একটু সংকুচিত হয়ে ইংরেজিতে বললেন স্বামীকে, যদিও উক্তির লক্ষ্য যে আধারকার তাতে সন্দেহ রইল না। রাত্রিবেলা হঠাৎ বিনা খবরে আমরা গিয়ে উঠলে ওর স্ত্রীকে খুব বিব্রত করা হবে। আবার সেই সুর। বোধ করি এ সুর ছিল ভীমসিংহ পত্নী পদ্মিনীর, যা দিয়ে তিনি রাজপুত যুবককে উদ্বুদ্ধ করেছিলেন যুদ্ধে প্রাণ দিতে। হয়তো ছিল হেলেন অফ ট্রয়ের, যার জন্য সহস্র রণতরী ভেসেছিল সাগরে। আধারকার বললেন, এক রাত্রির জন্য নিরুপায় অতিথিদের গৃহে আতিথ্য দিলে স্ত্রীকে বিব্রত করা হয় কিনা জানি নে, হয়তো হয়, কিন্তু আপনারা নিশ্চিন্ত হন, আমার স্ত্রী মোটেই বিব্রত হবেন না, কারণ আমার স্ত্রী নেই। স্ত্রী নেই? ও, তাহলে। বলতে বলতে থেমে গেলেন ভদ্রমহিলা। আধারকার বললেন, তাহলে কি? আপনাকে ধন্যবাদ, আমরা কোনো রকম করে রাতটা প্ল্যাটফর্মেই কাটিয়ে দেব। ও,
ব্যাচেলারের বাড়িতে অতিথি হওয়াটা সামাজিকতায় বাধে বুঝি? মনে ছিল না। বেশ, প্ল্যাটফর্মেই থাকবেন, ভয় নেই। গোয়ানিজ কুলিগুলি দেখছি না বটে এখন, তবে আছে কাছাকাছি। জড়োয়া গয়না আছে গায়ে, সুটকেশগুলির ভিতরেই বা না কোন কয়েক টাকার জিনিসপত্র হবে। আশা করি তাদের আসতে বিলম্ব হবে না। কাল মৃতদেহ শনাক্ত করার দরকার হলে খবর দেবেন। আচ্ছা, চলি, গুড নাইট। বলে দ্রুত পদে নিষ্ক্রান্ত হলেন আধারকার। স্বরে তার অপমানিতের ক্ষোভ এবং উষ্মা। কিন্তু মিনিট 5 পরেই আবার দেখা গেল আধারকারকে ফিরে আসতে। বললেন, দেখুন, একটা উপায় মাথায় এলো। আমার ফ্ল্যাটেই চলুন, আপনাদের পৌঁছে দিয়ে আমি কাছাকাছি আমার কেরানির বাড়িতে গিয়ে বরং শোবো। তাহলে বাড়ির দোষ থাকবে না ব্যাচেলরত্বের। ভিতর থেকে আগল এঁটে দেবেন ভালো করে। আর যাই হোক, প্ল্যাটফর্মের চাইতে আশা করি সেটা নিরাপদ হবে। গোয়ানিজ কুলির নামে মহিলাটির মনে যথেষ্ট ভয় ধরেছে। স্বামীটিরও প্ল্যাটফর্মে রাত কাটানোর কল্পনাটা খুব প্রীতপ্রদ মনে হচ্ছিল না। সুতরাং আধারকারের প্রস্তাবে সম্মত হলেন। কুলির সন্ধান পাওয়া গেল না। আধারকার নিজে 2 হাতে অবলীলাক্রমে 2 বড় সুটকেস বয়ে নিয়ে গেলেন গাড়িতে। ছোট ফ্ল্যাট, একটি মাত্র শয়নকক্ষ। আহারাদির পর আধারকার প্রস্থানোদ্যোগ করতেই মহিলাটি পরিষ্কার ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, ও কি, কোথায় যাচ্ছেন? আমার কেরানির বাড়িতে। কেরানির বাড়িতে? সে কত দূর? মাইল 5 হবে। এত রাত্রিতে সেখানে? কোনো বিশেষ দরকার আছে কি? দরকার রাত্রিটা কাটানো। কেন, এ বাড়ি দোষ করল কি? আধারকার এর জন্য প্রস্তুত ছিলেন না। বললেন, দোষ নয়, মানে আপনাদের অসুবিধে। বাধা দিয়ে মহিলাটি অসহিষ্ণু স্বরে বললেন, আমাদের অসুবিধার কথা আপনাকে কে বলেছে? আর যদি হয়ই অসুবিধা, আপনি দয়া করে আশ্রয় দিয়েছেন, আর আপনাকেই এই দাঙ্গা হাঙ্গামার রাত্রিতে বাড়ি থেকে তাড়িয়ে নিজেদের সুবিধা করব আমাদের এতখানি জঙ্গলি ঠাউরালেন কেন? তার চেয়ে বলুন আমরা আবার সেই স্টেশনের প্ল্যাটফর্মেই ফিরে যাচ্ছি। স্বামী ভদ্রলোকও জোর দিয়ে বললেন, খেপেছেন মশাই, এই রাত্রিতে যাবেন বাইরে? কিন্তু আরেক দফা তর্ক দেখা দিল শয়ন ব্যবস্থা নিয়ে। একটি মাত্র খাট। আধারকার চান সেটি দখল করবেন অতিথিরা। তিনি ড্রয়িং রুমের মেঝেতে ঘুমোবেন। অতিথিদের ইচ্ছা ঠিক তার বিপরীত। কিন্তু এবারেও মহিলাই জয়লাভ করলেন। নিজের ঘরে শুতে যেতে যেতে আধারকার বললেন, এ ভারী অন্যায় হলো। মনে মনে নিশ্চয় ভাবছেন লোকটা সুবিধের নয়, নিজে আরাম করে খাটে নিদ্রা দিচ্ছে আর অতিথিদের ভূমিশয্যা। মৃদু হাস্যে মহিলাটি বললেন, লোকটি আপনি সুবিধের নন তা টের পেয়েছি, অত্যন্ত ঝগড়াটে। ঝগড়াটে? বাহ, ঝগড়া করলেন কখন? করলেন না? সেই যে প্ল্যাটফর্মে কি বলেছি তা নিয়ে কত কথা শোনালেন। কেরানির বাড়ি শুতে যেতে চাইলেন। যান, আর কথা নয়, রাত হয়েছে, এখন লক্ষ্মী হয়ে শুয়ে পড়ুন গে। পরদিন আধারকারের ঘুম ভাঙল অনেক বিলম্বে ভৃত্যের ডাকাডাকিতে। ঘড়িতে তখন প্রায় 8টা। তাড়াতাড়ি বেশ পরিবর্তন করে এসে দেখেন টেবিলে প্রাতরাশ প্রস্তুত। সুপ্রভাত জ্ঞাপন করতে মহিলাটি হেসে বললেন, কাল রাত্রিরে শুতে যাবার সময় বললেন আমাদের ভূমিশয্যার কথা মনে করে খাটে শুয়ে ভালো ঘুম হবে না আপনার। কনসেন্স খোঁচা মারবে। এই আপনার ঘুম না হওয়ার নমুনা? কনসেন্সের খোঁচা নিয়েই বেলা 8টা। আধারকার লজ্জিত হয়ে বললেন, দেখতে পাচ্ছি আমি ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে হতভাগা কনসেন্সটাও ঘুমে বেহুশ হয়েছিল। উচ্চহাস্য উত্থিত হলো টেবিলে। স্বামী ও গৃহস্বামীর অট্টহাস্যের সঙ্গে মিশল নারী কণ্ঠের কলধ্বনি। মহিলা বললেন, তাই নাকের ডাকে পাশের ঘরে চোখের 2 পাতা এক করা দায়। নাকের ডাক? নাক ডাকে নাকি আমার? কই, আমি তো টের পাইনি কখনো। ওই তো মজা, যখন টের পাওয়ার অবস্থা হয় নাক তখন আর ডাকে না। আবার সেই পুরুষ ও নারী কণ্ঠের সম্মিলিত হাস্যোচ্ছ্বাস। সন্ধ্যার কিছু আগে অতিথিরা বিদায় নিয়ে চলে গেলেন তাদের আত্মীয়ের গৃহে। স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে গেলেন তাদের ওখানে একদিন অবকাশ মতো আসবার। আধারকার প্রস্তুত ছিলেন,
তখনই তাদের সঙ্গে গাড়িতে চেপে বসতে। শুধু সেটা নিতান্ত অশোভন হবে বলেই মনকে নিরস্ত করলেন। তাদের গাড়িতে তুলে দিয়ে আধার কার্ড এসে বসলেন বারান্দায়। পড়তে চেষ্টা করলেন অন্য দিনের মতো এক ইংরেজি প্রেমের উপন্যাস। এগুতে পারলেন না বেশি দূর। মন বারবার উন্মনা হতে লাগলো। প্রত্যহ সন্ধ্যাবেলা বিলিয়ার্ড খেলতে যান জিমখানা ক্লাবে। সেদিন কিছুমাত্র উৎসাহ রইল না তার। সুনন্দা ব্যানার্জিরা দিন 10 রইলেন বম্বেতে। প্রত্যহ অপরাহ্নে অফিস থেকে আধার কার্ড সোজা এসে হাজির হতেন ব্যানার্জির আত্মীয় গৃহে। দল বেঁধে যেতেন কোনোদিন সিনেমায়, কোনোদিন অ্যাপোলো বন্দর, কোনোদিন মহালক্ষ্মী মন্দির, কোনোদিন বা এলিফ্যান্টার কেভস। বম্বে ত্যাগ করে স্বস্থান লাহোরে প্রত্যাবর্তন করলেন ব্যানার্জি দম্পতি। আধার কার্ড রইলেন বম্বেতে। ফিরে গেলেন আপন রূপহীন, রসহীন, বৈচিত্র্য বর্জিত জীবনের ক্লান্তিকর পুনরাবৃত্তির মধ্যে। প্রভাত আর আনে না কোনো প্রত্যাশা, সন্ধ্যায় ঘটে না কোনো প্রার্থিত সান্নিধ্য, রাত্রিতে থাকে না পরবর্তী দিবসের প্রগাঢ় প্রতীক্ষা। সুনন্দা বিরহিত নগরীর কুত্রাপি নেই কোনো আকর্ষণ, কোনোখানে নেই মধু, নেই স্বাদ। কিন্তু বিচ্ছেদ মানেই নয় ছেদ, জ্যোতির অর্থ নয় ইতি। অদর্শনের সান্ত্বনা থাকে পত্রে, বাচনের বিকল্প লেখনে। লাহোর পৌঁছে সুনন্দা ব্যানার্জি লিখলেন, মিস্টার আধার কার্ড, নিরুপায় নিশীথে অপরিচিত আগন্তুকদের আপনি আশ্রয় দিয়েছিলেন, আতিথ্য দিয়েছিলেন অকৃপণ ঔদার্যে। সেজন্য ধন্যবাদ। আপনার সৌজন্য স্মরণে রাখব চিরকাল। জবাবে আধার কার্ড লিখলেন, এক রাত্রির অবস্থিতির দ্বারা ব্যাচেলরের গুহাকে আপনি দিয়েছেন সম্মান, গৃহস্বামীকে দিয়েছেন দুর্জয় মর্যাদা। কৃতজ্ঞতা তো জানাবো আমি, সৌজন্যের প্রকাশ কর্মে সেটা সহজসাধ্য, প্রীতির প্রবেশ মর্মে তা দুরূহলভ্য। মিসেস ব্যানার্জি, আপনার অনুগ্রহ বচনাতীত। তড়িৎ এলো উত্তর পত্রের। দেখছি আপনার কুশলতা শুধু আতিথেয়তাই নয়, পত্র রচনায়ও বটে। মশাই, আপনি তো চারুদত্ত নন, আপনি চারুবাক। এমনি করে চিঠি লেখালেখির খেলা চলে দুই পক্ষে। সে চিঠিতে উক্তের চাইতে অনুক্তের ভাগ বেশি, শব্দের চাইতে অর্থের। অভাবনীয় পরিবর্তন ঘটল আধার কার্ডের জীবনে। তার জীবনের প্রারম্ভ থেকে এ পর্যন্ত কেটেছে পুঁথিপত্র আর কলকারখানা নিয়ে, পরীক্ষায় পাশ আর অর্থার্জন। সোনার কাঠি ছোঁয়ানো রূপকথার রাজকন্যার মতো অকস্মাৎ জেগে উঠে আজ নিজেকে তিনি প্রথম আবিষ্কার করলেন। অধীত বিদ্যার শুষ্ক পাণ্ডিত্যের মধ্যে নয়, নয় অর্জিত অর্থের বিরাট সঞ্চয়স্থলিতে। আবিষ্কার করলেন আপন উপবাসী হৃদয়ের অন্তহীন শূন্যতার মধ্যে। কর্মহীন সন্ধ্যায় নির্জন গৃহকোণে ভাবতে ভালো লাগে যে স্মৃতি, সে সুনন্দার। সুষুপ্ত রাত্রির তিমির স্তব্ধ প্রহরে অকস্মাৎ ঘুম ভেঙে মনে পড়ে যে প্রসঙ্গ, সে সুনন্দার। প্রভাতে প্রথম জাগরণে স্মরণে আসে যে মুখ, সে সুনন্দার। এ কি বিস্ময়, এ কি রহস্য, আনন্দ বেদনা বিজড়িত এ কি অনির্বচনীয় অনুভূতি। নিজের হৃদয় যতই উদ্ঘাটিত হয় নিজের কাছে, লজ্জিত হন, অনুতপ্ত হন আধার কার্ড। শাসন করেন দুর্বল চিত্ত, পাছে কোনোদিন কোনো অসাবধান মুহূর্তে সুনন্দার কাছে ইঙ্গিত মাত্রে প্রকাশ পায় মনোভাব, সেই দুর্ভাবনায় শঙ্কিত হন। তোমাকে আরেকটু জিন অ্যান্ড লাইম দেবে মিনি সাহেব? হঠাৎ থেমে প্রশ্ন করলেন আধার কার্ড। গ্লাসে তখনও অর্ধেকের বেশি ছিল। তুলে ধরে বললেন, অলমতি বিস্তরেন। মিনিট খানেক চুপ করে থেকে আধার কার্ড বললেন, আমাকে নিশ্চয়ই একটা ভিলেন মনে হচ্ছে। জবাবে বললেন, আপনি আপনার কাহিনী শেষ করুন। আমি রিপোর্টার, রিফর্মার নই। মিনি সংহিতায় বিধান নেই কোনো প্রায়শ্চিত্তের। স্বল্প বিরতির পর খণ্ডিত আখ্যানের অনুবৃত্তি শুরু করলেন আধার কার্ড। মাস 3 পরে মিল সংক্রান্ত প্রয়োজনে আসতে হলো লাহোরে। বলা বাহুল্য, অতিথি হলেন ব্যানার্জি ভবনে। অতিথিকে ভারতীয়রা সেবা করেন পুণ্য কামনায়, তাকে যত্ন করেন ভদ্রতার খাতিরে। কিন্তু অতিথিকে আপন করা যায় একমাত্র হৃদ্যতার জোরে।
সেই হৃদ্যতার প্রাচুর্য ছিল সুনন্দার। লাহোরে আধার কার্ডের কাজ সমাপ্ত হলো 3 দিনে, কিন্তু বিনা কাজের গ্রন্থি মোচন করে একাধিকবার বার্থ রিজার্ভ ও ক্যান্সেলেশনের পরে বম্বেতে প্রত্যাবৃত্ত হলেন 3-4-12 দিন কাটিয়ে। কিন্তু যে আধার কার্ড বম্বে থেকে গিয়েছিলেন এবং যে আধার কার্ড লাহোর থেকে ফিরলেন তারা এক ব্যক্তি নন। ইতিমধ্যে তার জন্মান্তর ঘটেছে। লাহোরে সেদিন অপরাহ্ন বেলায় গিয়েছিলেন এক পরিচিত বন্ধু সন্দর্শনে, শহর থেকে অনেকটা দূরে। আশা ছিল সন্ধ্যার পূর্বেই প্রত্যাবর্তনের, কিন্তু এড়াতে পারলেন না অনুরোধ। নৈশ ভোজন সমাধা করতে হলো সেখানে। ফেরার পথে নামল বৃষ্টি, তার উপরে বাহন হলো বিকল। টাঙ্গার অশ্ব আসন দুই প্রাচীনত্বে সমান। চলতে চলতে একটি চাকা স্থানচ্যুত হয়ে ভেঙে পড়ল অকস্মাৎ। আরোহী সবলে নিক্ষিপ্ত হলেন কর্দমাক্ত পথে। উত্তর ভারতে শীতকালের বর্ষণ বর্ষার প্রবল বাড়িপাতকেও হার মানায়। জনহীন পথ প্রান্তে সিক্ত হলেন দীর্ঘকাল। ব্যানার্জি গৃহে যখন এসে পৌঁছলেন রাত তখন প্রায় 4টা। মৃদু আঘাত করতেই দ্বার খুলে দিলেন যিনি, তিনি স্বয়ং সুনন্দা। কোথায় ছিলে এই ঝড় বাদলার মধ্যে? সারা রাত ধরে উৎকণ্ঠায় মরছি। বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হলো বাষ্পে। ঝড়ো ঝড়ো ধারায় অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল দুই গণ্ডে। আত্মসংবরণ করতে তড়িৎ অন্তর্হিতা হলেন পাশের কক্ষে। দোর খোলার শব্দে গৃহস্বামীর নিদ্রা ভঙ্গ হয়েছিল। তিনি দোতলার সিঁড়ি বেয়ে নেমে এসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কোথায় ছিলে এতক্ষণ? আমরা ভেবে ভেবে মরি, বিদেশ বিভুঁই এই দুর্যোগের রাত্রিতে কোথায় কি হয়। সুনন্দা তো 1 মিনিটের জন্য বিছানায় যায়নি, কেবল বারান্দায় এদিক ওদিক করেছে। একটু শব্দ হলেই টাঙা এলো ভেবে নিচে যায়। আধার কার্ড বাহন বিভ্রাট বিবৃত করলেন সবিস্তারে, ক্ষমা প্রার্থনা করলেন নিজ বিলম্বের জন্য। সুনন্দা বেরিয়ে এসে গম্ভীর কণ্ঠে বাধা দিয়ে বললেন, ভিজে জামা কাপড়গুলি ছাড়া হবে কি? টাঙ্গার চাকা ক ইঞ্চি ভেঙেছে, ঘোড়া কগজ লাফিয়েছে, সেসব কাহিনী কাল সকালে ব্যাখ্যান করলে কিছু মহাভারত অশুদ্ধ হবে না। মাথা থেকে এখনো জল ঝরছে। নিউমোনিয়া না বাঁধালে বোধহয় বাহাদুরিটা পুরা হবে না। বোঝা গেল শাসনকর্ত্রী নেপথ্যেই ছিলেন। টাঙ্গা দুর্ঘটনার বিবরণ শুনেছেন স্বকর্ণে। আপন শয়নকক্ষে এসে নিদ্রার চেষ্টা করলেন আধার কার্ড। ঘুম এলো না। মুদ্রিত কমল করিকার পার্শ্বে গুঞ্জনরত লুব্ধ ভ্রমরের মতো মন বারংবার কেবলই প্রদক্ষিণ করে ফিরতে লাগলো একটি কক্ষপথে। অতিথির বিলম্বে গৃহকর্ত্রীর এই ব্যাকুল উৎকণ্ঠা, বিনিদ্র নয়নে এই সুদীর্ঘ প্রতীক্ষা, সকোপন অভিমান জড়িত এই শাসন এবং সর্বোপরি এই অশ্রুধারা প্লাবিত আননের মধ্যে দিয়ে নারী হৃদয়ের কোন গোপন রহস্য আজ অকস্মাৎ উদ্ঘাটিত হলো। শয্যা ত্যাগ করে আধার কার্ড বাইরে এসে দাঁড়ালেন। রাত্রি বিগত প্রায়। তারকাহীন নভস্থল মেঘমালায় আবৃত এবং দিগন্তবর্তী তরু শ্রেণী বিলীয়মান রজনীর ঈষৎ ঘন অন্ধকারে আচ্ছন্ন। আসন্ন প্রভাতের প্রতীক্ষারত ধরণীর এই প্রশান্ত গম্ভীর মূর্তির মুখোমুখি দাঁড়িয়ে আধার কার্ড যেন আজ তার জীবন দেবতার প্রসন্ন কল্যাণ করস্পর্শ প্রথম অনুভব করলেন ললাটে। 2 হাত যুক্ত করে প্রণাম করলেন কাকে তা তিনি নিজেই জানেন না। শুধু আমি ধন্য, আমি ধন্য এই বাক্য তার উদ্বেল অন্তরের অন্তঃস্থল থেকে উত্থিত একটি মহান সঙ্গীতের মতো দুলোক ভুলোক পরিব্যাপ্ত করে বিশ্বলোকের বীণাতন্ত্রীতে অনাহত রাগিনীতে ধ্বনিত হতে লাগলো। আধার কার্ড থাকেন বোম্বেতে, সুনন্দা থাকেন লাহোরে, প্রায় 1000 মাইলের ব্যবধান। কিন্তু যোজনা গণনা করে নয় দূরত্ব, নৈকট্যের নির্দেশ হৃদয়ে। হৃদয়ের সেই অদৃশ্য যোগাযোগের নিবিড় বন্ধনে বহু দূরবর্তী এই দুটি নরনারী পরস্পরের কাছে রইলেন নিকটতম। সুনন্দা একদিন কথার ছলে বলেছিল, চারু, ইংরেজিতে কথা কয়ে সুখ নেই, আমি যদি মারাঠি বলতে পারতেম তবে বেশ হতো। আধার কার্ড বললেন, পর্বত যদি মোহাম্মদের কাছে না আসতে পারে, মোহাম্মদ যাবে পর্বত সকাশে।
অসাধ্য সাধন করলেন আধার কার্ড। 6 মাসে শিখলেন বাংলা। বৎসরকালে কণ্ঠস্থ করলেন রবীন্দ্রনাথের কাব্য। 2 বছরে সাঙ্গ করলেন পঠনযোগ্য সমুদয় বাংলা সাহিত্য। আধার কার্ডের পরিজনেরা পরলোকগত। এক বোন স্বামী পুত্র নিয়ে আছে কঙ্কনে। তার সঙ্গেও যোগাযোগ সুদৃঢ় নয়। এতকাল বৃন্তহীন পুষ্পের মতো আপনাতে আপনি সম্পূর্ণ ছিলেন আধার কার্ড। কর্মে চিন্তায় জীবনযাপনে ছিলেন স্বাধীন। এবার সেই স্বনিয়ন্ত্রিত জীবনের ধারা হলো বদল। বম্বে থেকে চিঠি লেখেন লাহোরে, নন্দা, বাড়ির বেয়ারাটা ছুটি চাইছে 3 মাসের আগাম মাইনে সমেত, দেব কিনা লিখো। কিংবা লেখেন, মালাবার হিলসে ওয়ালকেশ্বর রোডে একটা বাড়ি বিক্রি হচ্ছে সস্তায়, কিনবো কি? নিজের ভালো মন্দের সমস্ত দায়িত্ব, সমস্ত ভাবনার ভার দিয়ে নিশ্চিন্ত হলেন এক দূরবর্তিনী নিঃসম্পর্কিয়া অভিভাবিকার হস্তে। কিছুদিন মাত্র আগেও যিনি ছিলেন সম্পূর্ণ অপরিচিতা। আত্মসমর্পণে যে এত সুখ, নির্ভরতায় যে এত প্রশান্তি, তা কখনো জানেননি এর আগে। অধ্যায় 14। ব্যবসায়িক প্রয়োজনে আধার কার্ডকে যেতে হলো বিলাতে। লাহোর থেকে সপত্নীক ব্যানার্জি সাহেব এসে জাহাজে তুলে দিয়ে গেলেন ব্যালাড পিয়ারে। দিন গেল, মাস বিগত, বৎসরও অতীত প্রায়। বিরহ বেদনায় পীড়িত যে দিনগুলি অন্তহীন মনে হয় প্রথমে, তারও শেষ আছে। আধার কার্ড প্রত্যাবৃত্ত হলেন স্বদেশে। অবিলম্বে গেলেন লাহোরে। অঘ্রাণের প্রভাত। ট্রেনের কামরায় ঘুম ভেঙে গিয়ে আধার কার্ড বাইরে তাকিয়ে দেখলেন নির্মেঘ আকাশে সূর্যোদয়ের স্বর্ণচ্ছটা বিচ্ছুরিত। শাল তরুর কোমল শ্যামল পল্লব দল শিশিরার্দ্র বাতাসে মৃদু কম্পিত। টেলিগ্রাফের তারের উপরে উপবিষ্ট একজোড়া খঞ্জনী পক্ষী শাবক ঘন ঘন পুচ্ছ আন্দোলনরত। অকারণ খুশিতে ভরে উঠল তার মন। অপরাহ্নে লাহোর স্টেশনে পৌঁছে দেখলেন একা ব্যানার্জি সাহেব এসেছেন অভ্যর্থনায়। বাড়ি পৌঁছে বেয়ারার হাতে পেলেন চিঠি। অতি পরিচিত অক্ষরে অনুপস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা। একটি বিশেষ জরুরি কাজে একটি মহিলাকে নিয়ে যেতে হলো এক জায়গায়। চায়ের ব্যবস্থা রইল বেয়ারার কাছে। আধার কার্ড যেন চা খেয়ে নেন। সন্ধ্যার মধ্যেই ফিরবেন তিনি। শুধু চায়ের ব্যবস্থা নয়, স্নানের ঘরে বাথটাবে ধরা আছে জল, টাওয়েল রাখে ধপধপে তোয়ালে, শোপকেশে আছে আনকোরা সুগন্ধি সাবান। শয়নকক্ষে পরিপাটি বিছানা। খাটের পাশে ছোট টিপাইয়ের উপরে সুদৃশ্য টেবিল ল্যাম্প ও খান কয়েক সদ্য প্রকাশিত ইংরেজি উপন্যাস। মাই জয়পুরি ফুলদানিতে সযত্নে বিন্যস্ত আধার কার্ডের প্রিয় শ্বেত করবিগুচ্ছ। অতিথির পরিচর্যায়, আদরে, আপ্যায়নে লেশ মাত্র ত্রুটি নেই কোনোখানে। তবুও কেন যে অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে, আধার কার্ড নিজেই তা জানেন না। প্রবাসে কতদিন নিদ্রাহীন রজনীতে কল্পনা করেছেন আজকের এই মুহূর্তটি। কি বলবেন তা নিয়ে মনে মনে পর্যালোচনা করেছেন কতবার। দীর্ঘ 12 মাসের পুঞ্জীভূত কথার মধ্যে কোনটি বলবেন সর্বাগ্রে, কোন প্রশ্ন কোন সংবাদ দেবেন ও নেবেন, তাই নিয়ে অবসরক্ষণে ভেবেছেন কতদিন। দেখা হলে যে কথা ভেবে রেখেছিলেন তা হয়তো যেত তলিয়ে। অতি প্রয়োজনীয় জ্ঞাতব্য রইত চাপা। হয়তো শুধু উচ্চারণ করতেন ছোট্ট একটি সাধারণ প্রশ্ন, কেমন আছো? তার কিছুই হলো না। খচখচ করতে লাগলো আধার কার্ডের মন। হেমন্তের দিনটি যে অপরিসীম আনন্দের অর্ঘ্য নিয়ে শুরু হয়েছিল, সে আনন্দ নিয়ে যেন শেষ হলো না। আধার কার্ড 7 দিন রইলেন লাহোরে। সুনন্দার সেবা যত্নে ও আতিথেয়তায় রন্ধ্রমাত্র রইল না কোথাও। কিন্তু তবুও যেন আগেকার সে সুর বাজল না। আধার কার্ডের মর্মে রস সঞ্চারিত হলো না অতিথির মনে। কোথায় রইল ফাঁক, কোনখানে ঘটল ব্যত্যয়, তার নিশানা পাওয়া গেল না। শুধু ব্যথা জেগে রইল হৃদয়ের নিভৃততম গহরে। যে অভাব চোখে দেখা যায় না অথচ বুকে বোঝা যায়, তার বেদনা দূর করার উপায় কি? সুনন্দা কি বদলেছে? কই, বোঝা তো যায় না। কিন্তু মন বলে কি যেন নেই। অতি সামান্য বিষয় কাঁটার মতো বিঁধে আধার কার্ডের মনে। কুশের অঙ্কুর সম ক্ষুদ্র, দৃষ্টি অগোচর,
তবু তীক্ষ্ণতম, কিন্তু সেগুলি এমনই অকিঞ্চিতকর যে তা নিয়ে নালিশ করতে গেলে হাস্যকর থাকে। আধার কার্ডের কোটের যে একটা বোতাম ছিঁড়েছে তা যদি একদিন সুনন্দার চোখে না পড়ে থাকে তাতে বিস্ময়ের কিছুই নেই। একটা মস্ত সংসারের সমস্ত পরিচালন ভার যে গৃহিণীর মাথায়, তার পক্ষে সেটা অস্বাভাবিক নয়, এটা যুক্তির কথা। কিন্তু মানুষের মন তো ইন্ডাকটিভ লজিকের পাঠ্য কেতাব নয়। সে ফস করে পাল্টা প্রশ্ন করে বসে, কই, আগে তো এমন চোখে না পড়তে দেখিনি কখনো। লাহোর ত্যাগের দিন আধার কার্ড বিদায় সম্ভাষণ জানাতে গেলেন ব্যানার্জিদের এক বন্ধু পরিবারে। সেই গৃহে আধার কার্ডের সম্প্রীতি জন্মেছিল সুনন্দাদেরই বন্ধুতা সূত্রে। গৃহস্বামীর কন্যা বললেন, আজই যাচ্ছেন কিরকম? এলেন তো এই সেই দিন। সেদিন আর কোথায়, দিন 10 তো প্রায় হলো। 10 দিন? কখনো নয়, আমি বলছি অনেক কম, 7 দিন। আচ্ছা, বাজি রাখুন। আপনি এসেছেন গেল শনিবারে, সেই যেদিন সুনন্দাদি, রানু মাসিমা আর আমরা সব সিনেমায় গেলাম। সিনেমায় গেলে? হ্যাঁ, রানু মাসিমা এসেছিলেন এখানে বেড়াতে। তিনি সেন্ট অ্যান্ড্রুজে সুনন্দাদির সঙ্গে এক ক্লাসে পড়তেন তো। তিনি ধরলেন সিনেমায় যেতে হবে, টিকিট কেনা হয়ে গেছে। পর খবর এলো আপনি আসছেন ওই দিনই বিকালে। সুনন্দাদি তাই যেতে চাইছিলেন না, কিন্তু রানী মাসিমা চলে যাবেন পরদিন সকালে, কাজেই শেষটাই অনেক বলাতে রাজি হলেন। কই, আপনি শুনছেন না তো? কি ভাবছেন? বাজি হেরেছেন কিন্তু। আধার কার্ডের মুখে চোখে যে বেদনার ছাপ সুস্পষ্ট হলো তাকে বাজিতে হেরে যাওয়ার শোক মাত্র বলে গণ্য করা কঠিন, কিন্তু বাড়ি ফিরে এ প্রসঙ্গ উত্থাপন করলেন না একটুকুও। আধার কার্ডকে ট্রেনে তুলে দিতে সেদিন সন্ধ্যায় যথারীতি স্টেশনে এসেছিলেন স্বামী স্ত্রী। ওয়েটিং রুমের একান্তে সুনন্দা জিজ্ঞাসা করলেন, তোমাকে আজ সারাদিন এত আনমনা দেখাচ্ছে কেন? কি এত ভাবছো বলো তো? আধার কার্ড চমকে উঠে তৎক্ষণাৎ আত্মসংবরণ করে বললেন, কই না তো। ট্রেন ছাড়ল। প্ল্যাটফর্মের উপর রুমাল সঞ্চালনরত বান্ধব বান্ধবীদের মূর্তি দূর হতে দূরতর, ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ডিস্ট্যান্স সিগন্যালের লাল আলোটা ধীরে ধীরে চলে গেল দৃষ্টির অন্তরালে। বার্থে ক্লান্ত দেহ এলিয়ে দিয়ে আধার কার্ড ভাবতে লাগলেন সেই একই কথা যা আজ সকালবেলা থেকে কিছুতে তাড়াতে পারছেন না মন থেকে। কেমন করে সম্ভব হলো তার আগমন দিনে সুনন্দার পক্ষে বান্ধবী সঙ্গ? প্রিয় সান্নিধ্যের চাইতে বড় হলো সিনেমা। টিকিট কেনা ছিল, কত লক্ষ টাকা দাম সে টিকিটের। কথা দেওয়া হয়েছিল বান্ধবীকে, কথা নাকি ভাঙা যায় না কিছুর জন্যই। কই, আধার কার্ড তো কল্পনা করতে পারে না এমন কোনো এনগেজমেন্ট যা সুনন্দার অভ্যর্থনার জন্য সে অগ্রাহ্য না করতে পারে অবহেলে। 1 বছর পর সুনন্দা যদি আসতো লন্ডন থেকে পুনায়, কিংবা ধরো লাহোর থেকে বম্বেতে, আধার কার্ড কি তার নিকটতম বন্ধুর অনুরোধ এড়াতো না, মাথা ধরা বা শরীর খারাপের কল্পিত অজুহাত দেখিয়ে? প্রিয়জনের জন্য মিথ্যা ভাষণেও কি নেই সুখ? বেশ তো, না হয় ধরে নেওয়া গেল বাল্যবন্ধুর কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করা সম্ভব ছিল না। আগে ভাগে টিকিট কেনা ছিল, যেতে হয়েছে সিনেমায়, এতে দোষ কিছুই নেই। কিন্তু তার জন্য গোপনীয়তার আবশ্যক ছিল না, ছিল না জরুরি কাজের দোহাই দিয়ে এই মিথ্যা ছলনার। বম্বেতে মন বসল না কাজে, তিষ্ঠিতে পারলেন না দীর্ঘকাল, আবার গেলেন লাহোরে। কিন্তু খণ্ডিত লয় খেয়াল গানের মতো কিছুতে পৌঁছতে পারলেন না আর সমে। বেতালা বেসুরো বাজতে লাগলো জীবনের রাগিনী। ভারকেন্দ্র থেকে যেন চ্যুত হয়ে পড়ল এই দুটি অনাত্মীয় নরনারীর 3 বছর ধরে দিনে দিনে গড়া হৃদয় সৌধ। ফিরে গেলেন বম্বেতে। এমনি করে বারংবার যাওয়া আসা করলেন বম্বে থেকে লাহোরে, লাহোর থেকে বম্বে। অবশেষে অত্যন্ত অপ্রত্যাশিত রূপে এই অস্থির ব্যাকুলতার একদিন ঘটল অবসান। আধার কার্ড আবার লাহোরে, সংশয় বেদনায় বিচলিত, অথচ প্রকাশ্য অভিযোগের নেই উপলক্ষ। কারণ সুনন্দার প্রতি আধার কার্ডের দাবি তো অধিকারের নয়, অনুভূতির দাবি, হৃদয়ের। সেই হৃদয় যুক্তি জ্ঞানহীন শিশুর মতো বারংবার কেবলই অশ্রু ভারাক্রান্ত হয়ে ওঠে।
দুপুরে আপিসের কাজে বের হওয়ার কালে সেদিন সুনন্দা কাছে এসে দাঁড়ালেন না। আগের মতো এগিয়ে দিলেন না রুমাল, ফাউন্টেন পেন, হাতের ঘড়ি ও পকেটের পার্স। ঝি বললে, মেম সাব রসোই মে আলু বানাতি হ্যাঁ। পরদিন সন্ধেবেলা আপিস প্রত্যাগত আধারকার কাউকে প্রতীক্ষমানা দেখলেন না দোতলার বারান্দায়। শুনলেন ধোবার কাপড় মিলিয়ে নিতে ব্যস্ত আছেন মেম সাব। রাগ করার কিছুই নেই এতে, কিন্তু অভিমানাহত মন বলে, কই ইতিপূর্বে কখনো তো ঘটেনি এমন দুর্ঘটনা। আধারকারের নির্গমন আগমন ক্ষণে কোনোদিন দেখা যায়নি রন্ধনশালায় আলু কর্তনের প্রতি গৃহিণীর এই অপ্রতিরোধনীয় অনুরাগ এবং রজকের অপহরণ প্রবণতার বিরুদ্ধে মেম সাহেবের এই সতর্ক পাহারা। ব্যানার্জির আপিসে কাজের চাপ ছিল বেশি, প্রত্যাগমনে ঘটবে বিলম্ব। সন্ধ্যার প্রাক্কালে আধারকার প্রস্তাব করলেন, চলো বেরিয়ে আসি সাহাদারা গার্ডেন্স। সুনন্দা বললেন, না। তবু পিড়াপিড়ি করলেন আধারকার। কেন, চলো না। না, একা তোমার সঙ্গে দেখলে লোকে কি বলবে। বিস্ময়ে হতবাক হয়ে রইলেন আধারকার। সুদূর অতীতের কথা নয়, স্মৃতিকে করতে হবে না মন্থন। এই তো বিলেত যাওয়ার আগেও কতদিন দুজনে গেছেন শালিমার বাগে, সিনেমায়, জুহুর সমুদ্র তীরে, বম্বের রেস্তোরাঁয়। সুনন্দা নিজে উদ্যোগ করে নিয়ে গেছেন অমৃতসরের স্বর্ণ মন্দির দর্শনে। ব্যানার্জি রয়েছেন লাহোরে। সেদিন কোথায় ছিল লোকেরা? কোথায় ছিল তাদের মন্তব্যের প্রতি সহচারিণীর এই অসাধারণ শ্রদ্ধা? লোকে দেখলে কি বলবে? হায় রে, এই প্রশ্ন যে আধারকারী আগে তুলেছিলেন একদিন অতীতে। বম্বেতে সেবার শীতের শেষে বসন্ত রোগের প্রাদুর্ভাব হলো মহামারী রূপে। আধারকারের গায়ে বেরুলো গুটিকা। কি জানি কেমন করে খবর পৌঁছলো লাহোরে। পরদিন সন্ধ্যাবেলায় সুনন্দা এসে হাজির হলেন আধারকারের ফ্ল্যাটে। আধারকার বিস্মিত হয়ে বললেন, তুমি? শঙ্কা, স্নেহ ও অভিমান জড়িত কণ্ঠের উত্তর শুনলেন, তাছাড়া আর দুর্ভোগ আছে কার? কদিন হয়েছে? দিন চারেক, কিন্তু আমি তো খবর দেব না বলেই ঠিক করেছিলাম। তা করবে না? তা না হলে আর আমাকে ভাবিয়ে মারবে কেমন করে? আধারকার উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, এই ছোঁয়াচে রোগ, এর মধ্যে আসবার মন্ত্রণা দিল কে তোমাকে? ক্রুদ্ধ হয়ে সুনন্দা বললেন, দেখো আমাকে রাগিও না বলছি। মন্ত্রণা দিয়েছে কে? মন্ত্রণা দিয়েছে আমার অদৃষ্ট। খানিক থেমে জিজ্ঞাসা করলেন, চাকর বাকর হতভাগাগুলো গেছে কোন চুলোয়? বাবুর্চি আর বেয়ারাটা পালিয়েছে ভয়ে। মাদ্রাজি ড্রাইভারটা আছে, সেই ওষুধপত্র আনে। খাসা ব্যবস্থা, শুধু খবরের কাগজে শোক সংবাদ ছাপাটুকুই যা বাকি। বলে সুনন্দা গেলেন ড্রাইভারের সন্ধানে। তাকে নিয়ে ট্যাক্সি থেকে মালপত্র আনলেন উপরে। ঘরদোর করলেন আবর্জনা মুক্ত, ধুলিহীন। বিছানা ঝেড়ে মুছে নতুন করে রচনা করলেন। সহস্তে রোগীর পথ্য তৈরি করলেন পরম নৈপুণ্যে। আধারকার জিজ্ঞাসা করলেন, ব্যানার্জিকে দেখছি না যে? তিনি তো আসেননি। আসেননি? তুমি এসেছো কার সঙ্গে? কারো সঙ্গে নয়, একা। মানে? মানে আবার কি? উনি গেছেন ট্যুরে, ফিরতে দেরি হবে দিন পাঁচেক। তোমার লাহোরের এজেন্টের সঙ্গে পরশু সকালে দেখা হয়েছিল এক দোকানে। তার কাছে খবর পেলেম অসুখের। বাড়িতে তালা এঁটে দুপুর 11:30 ট্রেন ধরেছি ছুটতে ছুটতে। ওকে টেলিগ্রাম করে দিয়ে এসেছি এখানে রওনা হতে। বিস্ময়ে অভিভূত হয়ে আধারকার বললেন, ব্যানার্জি রাগ করবেন না? হয়তো করবেন। কিছুক্ষণ চুপ করে থেকে আধারকার বললেন, লোকেই বা বলবে কি? ব্যানার্জি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করলে না কেন? একা চলে এলে কেন? বিরক্ত কণ্ঠে বললেন, এসেছি আমার ইচ্ছে। লোকের ভাবনা ভেবে তোমার মাথা গরম করতে হবে না। তুমি চুপ করে এখন ঘুমো। বলে শয্যা পার্শ্বের চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো বেশি ছিল না। রোগীর দৃষ্টি থেকে আড়াল করার জন্য টেবিল ল্যাম্পের একটা দিক খবরের কাগজ দিয়ে ঢাকা। পশ্চাৎ থেকে সুনন্দার মুখের অংশ মাত্র দেখা যায়। কিছুক্ষণ পূর্বে সুনন্দা স্নান করেছেন। আর্দ্র কুন্তল দল পিঠের উপর অযত্ন বিশ্বস্ত। পরিধানে দেশি তাঁতের শাড়ি।
বাম স্কন্ধের উপর তার অবিন্যস্ত বঙ্কিম অঞ্চল প্রান্তের অন্তরাল থেকে নিটোল সুকুমার বাহুটি অনবদ্য ভঙ্গিতে লম্বিত। উন্নত গ্রীবার নিকটে সূক্ষ্ম একটি স্বর্ণহারের একটুখানি আভাস মাত্র। মৃদু দীপালোকিত কক্ষে বাতায়নবর্তিনীর এই মৌন মূর্তিটি রোগশয্যাশায়িত আধারকারের কাছে একটি পরম নিশ্চিন্ত আশ্বাসের মতো প্রতীয়মান হল। দুজনের কেউ আর কোনো কথা বললেন না। শুধু উভয়ের উদ্বেল হৃদয়ের গভীর ভাবাবেগ সমাজ সংসারের সমস্ত ক্ষুদ্রতা ও কলঙ্কের ঊর্ধ্বে দেব মন্দিরের পবিত্র হোমাগ্নির মতো যেন জ্বলতে লাগলো একটি অনির্বাণ অদৃশ্য শিখায়। পরের দিন ব্যানার্জিও এসে পৌঁছলেন। আধারকারের বসন্ত আসল নয়, চিকেন। কিন্তু রোগমুক্ত হতেই সুনন্দা জোর করে নিয়ে গেলেন লাহোরে এবং পক্ষাধিক কাল পূর্বে আধার কার্ড ছাড়া পেলেন না বম্বেতে ফিরতে। সেদিনের সুনন্দার দৃষ্টি ছিল না বাইরে, গ্রাহ্য ছিল না লোক অপবাদের। মন ছিল ইতরজনের নিন্দা প্রশংসার অতীত। সংসারে ছিল না আসক্তি, গৃহকর্মে ছিল না আকর্ষণ, স্বামীতে ছিল না মনোযোগ। কতদিন আধার কার্ড স্মরণ করিয়ে দিয়েছেন সুনন্দাকে, এই ব্যানার্জি এসেছে আপিস থেকে, যাও দেখোগে তার কি চাই। সুনন্দা বলেছেন, আচ্ছা হয়েছে হয়েছে, তোমাকে আর গিন্নিপনা শেখাতে হবে না, তুমি ব্যানার্জির দ্বিতীয় পক্ষের স্ত্রী কি না। সেদিনের সুনন্দা নহে মাতা, নহে কন্যা, নহে বধূ, সে শুধু প্রণয়িনী। সে তো সুনন্দা ব্যানার্জি নয়, সে সুনন্দা প্রিয়দর্শিনী। সুনন্দারা হিন্দু নয়, খ্রিস্টান। বহু বর্ষ পূর্বে তার পিতামহ এসে স্থায়ী আবাস গড়েছিলেন লাহোরে। সুনন্দা মানুষ হয়েছেন ইউরোপীয় আবেষ্টনে, বিদ্যাভ্যাস করেছেন শ্বেতাঙ্গদের কনভেন্টে, পরিণীতা হয়েছেন খ্রিস্টীয় প্রথায়। তাদের সমাজে তরুণীরা অবগুণ্ঠনবতী নয়, স্ত্রীরা নন অন্তপুরিকা। পুরুষের অবাধ সাহচর্য সেখানে নিন্দনীয় নয়, বাইরে বন্ধু সঙ্গ নয় নিষিদ্ধ। এমনকি বিবাহ বিচ্ছেদ এবং পুনর্বিবাহ সামাজিক অন্তরায় ছিল না সুনন্দার। কঠোর তিক্ত সত্য হৃদয়ঙ্গম করলেন আধার কার্ড। মোহভঙ্গ হয়েছে সুনন্দার, সুধার পাত্র হয়েছে রিক্ত। মন্থন করলে আর উঠবে না মধু, উঠবে হলাহল। সেদিন অপরাহ্নই বাড়ি ফিরবার উৎসাহ ছিল না আধার কার্ডের। টেলিফোন করে জানিয়ে দিলেন ফিরতে বিলম্ব হবে তার। বহুক্ষণ লক্ষ্যহীনভাবে ইতস্তত পরিভ্রমণ করে অবশেষে উপস্থিত হলেন ম্যালের পাশে সিনেমা হলের সম্মুখে। কি যেন খেয়াল হলো, টিকিট কিনে প্রবেশ করলেন ভিতরে। ছবি তখন শুরু হয়ে গেছে। অন্ধকার ঘরে টিকিট চেকার বসিয়ে দিয়ে গেল একটা আসনে। নির্বাক চিত্র। কিড়ের শব্দে প্রজেক্টরের আওয়াজ শোনা যায় স্পষ্ট। দর্শকদের আলাপ আলোচনা মন্তব্যেরও বাধা থাকে না। হঠাৎ নিজের নাম কানে আসতে চমকে উঠলেন আধার কার্ড। সামনের সারিতে কারা বসেছেন অন্ধকারে তা দৃষ্টিগোচর নয়, কিন্তু তারা যে পুরুষ নন সে বিষয়েও সন্দেহ থাকে না। আধার কার্ড উৎকণ্ঠ হয়ে শুনলেন, যাই বলিস ভাই, অ্যাডমায়ারের সংখ্যা আর বাড়াস নে। আধার কার্ড বেচারা তো মরেছে তোর হাতে, আর কেন? চাপা কণ্ঠে বললেন একটি মহিলা। উত্তর হলো, হ্যাঁ বলেছে এসে তোর কানে কানে। আধার কার্ড আসন থেকে প্রায় পড়ে যাচ্ছিলেন মাটিতে। ভুল করার সাধ্য কি ও কণ্ঠ? এ কণ্ঠ যে তার জীবন ইতিহাসের সঙ্গে জড়িত হয়ে আছে অচ্ছেদ্য বন্ধনে। প্রথম শুনেছিলেন 3 বছর পূর্বে দাদার স্টেশনে। সখীদয়ের পরিহাস পরিবাদ চলতে লাগলো মৃদু কণ্ঠে, কিন্তু আধার কার্ডের শ্রুতির অগোচর রইল না এক বর্ণ। প্রশ্নকর্ত্রী বললেন, কানে কানে বলতে হবে কেন? আমাদের কি চোখ নেই? স্পষ্ট দেখতে পাচ্ছি, আর কোনো আশা নেই লোকটার। ইস, বড় যে দরদ দেখছি। ওগো করুণাময়ী, তবে তুমিই ত্রাণ করো না কেন তাকে? বলিস কি, সইতে পারবি? তাহলে যে তোর মুখ চন্দ্রমা অমাবস্যার অন্ধকারে ছেয়ে যাবে, বন্ধু বিচ্ছেদ ঘটবে আমার। একটুও না, দিব্যি করে বলছি, আমার তাতে কি আসে যায়, বরং ছাড়া পেলে হাঁপ ছেড়ে বাঁচি। কণ্ঠ পরিহাস তরল নয় এবার। প্রশ্নকর্ত্রী নিজেও বোধহয় কিছুটা বিস্মিত হলেন। কৌতুক পরিহার করে বললেন, কেন ভাই, আধার কার্ডকে তো বেশ ভালো লোক মনে হয়, ভদ্র, শিক্ষিত, বিত্তশালী,
অথচ স্নব নয়, বেশ সিম্পল। সিম্পল নয়, সিম্পল টন। কাণ্ডজ্ঞান নেই এতটুকু। সব জিনিসই অত্যন্ত সিরিয়াসলি নেবে। কবে কখন ফান করে কি বলেছি কি করেছি সেটাকেই মনে করে বসেছে আমি ওর প্রেমে পড়েছি। ইডিয়েট। সত্যি বলছি তোকে, আমি ক্রমশ যেন টায়ার্ড হয়ে উঠছি। হঠাৎ ছবির স্পুল ছিঁড়ে গিয়ে ছবি হলো বন্ধ। আলো জ্বলে উঠল প্রেক্ষাগৃহের। সেই আলোতে দেখা গেল আলাপ আলোচনারত বান্ধবীদ্বয়কে অদূরবর্তী আসনে। মিনিট পাঁচেকের মধ্যে জোড়া দেওয়া ফিল্ম শুরু হলো। আবার অডিটোরিয়ামের বাতি দেওয়া হলো নিভিয়ে। ছবির আখ্যান ভাগ এক তরুণী শ্রেষ্ঠী কন্যার প্রণয় কাহিনী। দরিদ্র প্রেমাস্পদ চলে যাচ্ছেন দূর দেশে জীবিকার প্রয়োজনে। সন্ধ্যাবেলায় পরিজনের অলক্ষিতে উদ্যান বাটিকায় তরুণী সাক্ষাৎ করলেন তার সঙ্গে। পিতৃগৃহ পরিত্যাগ করে সঙ্গিনী হতে চাইলেন দৈতের। কিন্তু তরুণ চায় না ধনী কন্যাকে দারিদ্র্যের মধ্যে টেনে আনতে। বলে, আমাকে ভুলে যেও। মনে করো এক সন্ধ্যায় অপ্রত্যাশিত রূপে দুজনে দেখা হয়েছিল এক পান্থশালায়। রাত্রি প্রভাতে যাত্রীরা চলে গেছে নিজ নিজ বিভিন্ন পথে। আর দেখা হবে না কোনোদিন। শ্রেষ্ঠী কন্যার প্রেম গভীর। ঐহিক সুখ স্বাচ্ছন্দ্যের প্রশ্ন তার কাছে তুচ্ছ। দৃষ্টি নেই মণিমুক্তা বিলাস উপকরণ ও ঐশ্বর্য সম্ভারে। যাকে প্রাণ সমর্পণ করেছেন তার বিহনে প্রাণ ধারণ করবেন কেমন করে? হে নিষ্ঠুর, যদি ফেলে যাও এই অভাগিনীকে, পায়ে দোলে যাও কোমল হৃদয়, তবে যেন মৃত্যু তার অবধারিত। দর্শকগণ রুদ্ধশ্বাস প্রতীক্ষায় সম্মুখের পর্দায় নিবদ্ধ দৃষ্টি। প্রণয় ব্যাকুলা রমণীর এই আত্মসমর্পণে কি করবে তরুণ নায়ক? প্রচুর পাউডার প্রলিপ্ত নায়িকার গণ্ডদেশে ঠাস করে একটি সবল চপেটাঘাত করলে আধারকার সবচেয়ে খুশি হতেন। কিন্তু তা কেমন করে হবে? ছবিতে দেখা গেল আকাশে উঠেছে পূর্ণিমার চাঁদ, মাধবীলতায় ফুটেছে গুচ্ছ গুচ্ছ ফুল, পরস্পরের চঞ্চু তাড়না দ্বারা প্রণয় নিবেদন করছে তরু শাখে উপবিষ্ট ক্রৌঞ্চ মেথুন। এবং উদ্যানের সরোবরে দুটি প্রস্ফুটিত পদ্ম হঠাৎ দুদিক থেকে ভাসতে ভাসতে এসে মিলল একসঙ্গে। ভারতীয় সিনেমার এই চিরপরিচিত পারিপার্শ্বিকে ছায়াচিত্রের নায়কেরা চিরকাল যা করে থাকে তাই করল তরুণ। বাহু বন্ধনে আবদ্ধ করল নায়িকাকে। দুজনে হাত ধরাধরি করে রওনা হলো। কোথায় তা অবশ্য একমাত্র চিত্র পরিচালকই জানেন। বিমুগ্ধ দর্শকবৃন্দের সঘন করতালি ধ্বনিতে মুখরিত হয়ে উঠল প্রেক্ষাগার। শেষ হলো নাটিকার। সকলের অলক্ষিতে আধারকার নিষ্ক্রান্ত হলেন প্রেক্ষাগৃহ থেকে। মনে মনে বললেন, একমাত্র নাটকের মধ্যেই সম্ভব এই অবাস্তব কাহিনীর অবতারণা। সেখানে তো সত্যিকারের জীবন্ত মানুষের মুখোমুখি হওয়ার দায় নেই। তাই তার কল্পিত নায়িকার পক্ষে কোনো অসম্ভব আচরণ বা কোনো অস্বাভাবিক উক্তি করতেই বাধা নেই শুনে আমরা বিমুগ্ধ দর্শকরাও অ্যাঙ্কর অ্যাঙ্কর বলে চেঁচিয়ে উঠি। আমরা তো জানি নে শ্রেষ্ঠী কন্যার যে প্রণয় নিবেদন দৃশ্য দেখে আমাদের চক্ষু অশ্রু সজল হয়ে ওঠে, তার 16 আনায় স্টেজ ম্যানেজড, 16 আনায় ফান, সমস্তটাই ফাঁকি। হতভাগ্য নায়ক সে তথ্য জানতে পারে দুদিন পরে, কিন্তু সে তো দর্শকের দেখার উপায় নেই। রচিত কাব্যের বহির্দেশে অভিনীত নাটকের নেপথ্যে সে থাকে চিরকাল লোকলোচনের অন্তরালে। নাটকের যেখানে শেষ, জীবনের সেখানেই তো শুরু। সেই রাত্রেই লাহোর পরিত্যাগ করলেন আধারকার। রাত 12টায় ট্রেন। খোয়া বাঁধানো পথের উপর দিয়ে মন্থর গতিতে চলেছে টাঙ্গা। এ পথে কতবার আসা যাওয়া করেছেন আধারকার, কিন্তু আজকের এই যাত্রা তো অন্য আরবারের মতো নয়। তখন যাওয়ার মধ্যে থাকতো অদূরবর্তী পুনরাগমনের আশ্বাস, থাকতো পুনর্মিলনের সতৃষ্ণ প্রতীক্ষা। আজ সে আশা রইল না এতটুকুও। যে গৃহদ্বার এইমাত্র অতিক্রম করলেন, যে পথ রাখলেন পশ্চাতে, কদাচ তা পুনশ্চারণের আর সম্ভাবনা রইল না। যুদ্ধক্ষেত্রে দেখা যায় বোমার আঘাতে আহতের একটি বাহু দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে অদূরে, অথচ তার সংজ্ঞা হয়নি বিলুপ্ত। অ্যাম্বুলেন্স বাহিত সে আহত স্পষ্ট দেখতে পায়।
ফেলে রেখে যাচ্ছে তার আপন খণ্ডিত বাহু। আধারকার অনুভব করলেন সেই অনুভূতি। আপন চোখে দেখতে পেলেন পশ্চাতে ফেলে রেখে যাচ্ছেন বাহু নয়, শতধা বিদীর্ণ হৃদয়। ফানি বটে, স্নেহ নয়, প্রীতি নয়, শোভাগন্ধ বিমণ্ডিত হৃদয়াবেগের বাষ্পমাত্র নয়, শুধু কৌতুক। নিষ্ফল প্রণয়ের উপশম আছে করুণায়, কিন্তু উপহাসিতের নেই সান্ত্বনা, তার লজ্জা দুঃসহ। এই হৃদয়হীন নারীর ছলনাকেই সত্য কল্পনা করে বিভ্রান্ত হয়েছিলেন আধারকার। একথা ভেবে নিজের উপরেই গভীর বিতৃষ্ণা জন্মালো তার। কতদিন প্রমত্ত প্রগল্ভতায় হৃদয়ে কত দুর্বলতা ব্যক্ত করেছেন তার কাছে, কত স্বপ্ন গড়েছেন তাকে কেন্দ্র করে। সেসব স্মরণ করে বারংবার নিজেকে ধিক্কার দিলেন আধারকার। গভীর বেদনা ও অপরিসীম লজ্জা নিয়ে আধারকার ফিরে চললেন স্বস্থানে। অনন্ত আকাশে লক্ষ কোটি যোজন দূরের যে তারকা শ্রেণী অনিমেষ নয়নে এই বিপুলা ধরিত্রীর পানে তাকিয়ে আছে, তারা সাক্ষী রইল আরেকটি সকরুণ কাহিনীর। যুগ যুগান্ত ধরে এমন কত শত অশ্রু সজল বেদনা বিধুর নাট্য অভিনীত হয়েছে। তাদের পলকহীন নয়নের অকম্পিত দৃষ্টির সম্মুখে কত খেলা গেছে ভেঙে, কত ফুল ঝরেছে ধুলায়, কত বাঁশরি হয়েছে নীরব। এই স্বল্প পরিসর জীবনের প্রায় সমুদয় অংশ আধারকার কাটিয়েছেন একা। এই তো সেদিন পর্যন্ত চাকর বেয়ারা মাত্র সম্বল ফ্ল্যাটে আপনাকে নিয়ে আপনি ছিলেন মগ্ন। আজও আবার সেই নিঃসঙ্গ একাকিত্বের মধ্যেই প্রত্যাবর্তন করলেন। অথচ এ দুইয়ের মধ্যে কি অপরিসীম প্রভেদ। আকাশ আজ নিঃশেষে শূন্য, বাতাস আজ নিরর্থক। এই জনাকীর্ণ পৃথিবীর সমাজ ও সংসারের যাবতীয় কর্ম বিস্বাদ ও ক্লান্তিকর। নিজের অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে চেয়ে দেখলেন আধারকার। একটা বিরাট মরুভূমির মতো সর্বত্র ঊষর। কোনোখানে নেই একটু ছায়া, একটু শ্যামলিমা, একটু আলোক আঁধার বিজড়িত স্নিগ্ধতার চিহ্ন লেশ। আধারকার মূর্খই বটে, কাঁচকে ভেবেছিলেন হীরা। সত্য টাকশাল থেকে নির্গত উজ্জ্বল তাম্রখণ্ডকে ভ্রম করেছিলেন গিনি বলে। গান্ধীজির একটা লেখা চোখে পড়ল আধুনিকাদের সম্পর্কে। তারা নাকি প্রত্যেকেই নিজেকে ভাবে একটি জুলিয়েট, একসঙ্গে ৮ ডজন রোমিওর প্রণয়নী। আধারকারের মনে হয় এতদিনে যেন অর্থ পেলেন, কিন্তু নিশ্চিন্ত হতে পারেন না একেবারে। আবার সংশয় জাগে চিত্তে, একাধিক রোমিওর জন্য কি দুর্যোগের রাত্রিতে উৎকণ্ঠায় বিনিদ্র রজনী যাপন করা যায়? সম্ভব হয় তাদের অসুখের সংবাদে স্বামী সংসার ফেলে একাকী ১০০০ মাইল ছুটে যাওয়া? বম্বেতে ফিরে মাস কয়েক বিপুল উদ্যমে চেষ্টা করলেন আপনাকে সম্পূর্ণ বিলুপ্ত করতে কর্মের মধ্যে। মিলের কাজে খাটতে লাগলেন সকাল থেকে সন্ধ্যা। ভুলতে প্রয়াস করলেন বিগত ৩ বৎসরের স্বল্পায়ু স্বপ্নলোক। করতে চাইলেন নতুন করে জীবন আরম্ভ। কিন্তু মন তো শিশুদের আঁক কষার স্লেট নয় যে ইচ্ছা মতো পেন্সিলের আঁচড় মুছে নতুন করে সংখ্যাপাত করা যাবে। নিজের সঙ্গে দিনের পর দিন অবিরাম যুদ্ধ করে ক্ষতবিক্ষত হলেন আধারকার। তারপর জলের দামে একদিন হঠাৎ মিল দিলেন বিক্রি করে। অন্তর্হিত হলেন বম্বে থেকে। গেলেন মালোয়া। রবারের বাগানে হলেন ম্যানেজার। ভালো লাগলো না বেশি দিন। গেলেন শিলনে এক কফি কোম্পানির কর্তারূপে। টিকতে পারলেন না ২ বছর। বুয়েন্স এয়ার্সে কাজ করলেন মদের কারখানায়। সেখানেও বিরক্তি ধরল। পরিব্রাজক হয়ে দীর্ঘকাল পরিভ্রমণ করলেন দেশ দেশান্তর। নানকিং, ক্যানবেরা, টরেন্টো, ওয়াশিংটন, লাইপৎসিগ, ব্রাসেলস। তবু ভুলিল না চিত্ত। নিউ ক্যাসেলের এক ইংরেজ কোম্পানি থেকে এককালে নিজের মিলের জন্য আধারকার কিনেছিলেন কিছু সাজ সরঞ্জাম। তাদের ভারতীয় শাখার ম্যানেজার রূপে অবশেষে আধারকার এলেন দিল্লিতে। এখানে আছেন আজ প্রায় 11 বছর।
যে মিল তিনি বিক্রি করে দিয়েছেন 20 বছর আগে, তার ম্যানেজিং ডিরেক্টর আজ কোটিপতি। সেখানে 1 ডজন কর্মচারী আছে যারা আধার কার্ডের চেয়ে বেশি মাইনে পায়। বছরের পর বছর হয়েছে গত। জীবনের আজ অপরাহ্ন বেলায় এসে পৌঁছেছেন আধার কার্ড। দেহে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে বার্ধক্যের আক্রমণ আভাস। হৃদয়াবেগের যে তীব্রতা যৌবনের লক্ষণ, আজ তা স্তিমিত তেজ। যে সুনন্দাকে আধার কার্ড ভালোবেসেছিলেন, সে তো শুধু ওই রক্ত মাংসের মানুষটি নয়, প্রেম আপন গভীরতায় নিজের মধ্যে একটি মহাবেশ রচনা করে। সেই মোহের দ্বারা যাকে ভালোবাসি তাকে আমরা নিজের মনে মনে মনোমত করে গঠন করি। যে সৌন্দর্য তার নেই, সে সৌন্দর্য তাতে আরোপ করি। যে গুণ তার অভাব, সে গুণ তার কল্পনা করি। সে তো বিধাতার সৃষ্ট কোনো ব্যক্তি নয়, সে আমাদের নিজ মানসোদ্ভূত এক নতুন সৃষ্টি। তাই কুরূপা নারীর জন্য রূপবান বিত্তবান তরুণেরা যখন সর্বস্ব ত্যাগ করে, অপর লোকেরা অবাক হয়ে ভাবে, আছে কি ওই মেয়েতে, কি দেখে ভুলল? যা আছে সে তো ওই মেয়েতে নয়, যে ভুলেছে তার বিমুগ্ধ মনের সৃজনধর্মী কল্পনায়, আছে তার প্রণয় অঞ্জন লিপ্ত নয়নের দৃষ্টিতে। সে যে আপন মনের মাধুরী মিশায়ে করেছে তাহারে রচনা। আধার কার্ডের দৃষ্টি থেকে সেই অঞ্জন আজ বিলুপ্ত, মন থেকে সেই মহাবেশ অপসৃত। একদিন জগতের সমস্ত কবিকুলের কল্পলোক থেকে আহৃত যে সৌন্দর্য, যে সুষমা, যে বর্ণ সম্ভার দ্বারা সুনন্দাকে তিনি রচনা করেছিলেন, তিলে তিলে আজ তার লেশ মাত্র নেই। প্রবঞ্চিত আধার কার্ডের কাছে সুনন্দা আজ একজন অতি সামান্য রমণী মাত্র। কোনোখানে তার এতটুকু অনির্বচনীয়তা, এতটুকু বিশেষত্ব অবশিষ্ট নেই। কিন্তু কি আশ্চর্য মানুষের মন! আজও ক্ষতের মূল রয়েছে গভীরে, যদিও চিহ্ন গেছে মিলিয়ে। অসাবধান মুহূর্তে ছোঁয়া লাগলে আজও কেন টনটন করে ব্যথায়? কেন নিঃশেষ হয় না স্মৃতি? আধার কার্ডের কাহিনী শেষ হলো। বাক্যহীন নিস্তব্ধতায় বসে রইলেন খানিকক্ষণ। হুজুর, ট্যাঙা লানে পড়েগা। চমকে চেয়ে দেখি আধার কার্ডের ভৃত্য। কখন আধার কার্ড উঠে চলে গেছেন নিঃশব্দে, টের পাইনি একটুও। আপন জীবনের নিগূঢ় গোপন কাহিনী ব্যক্ত করেছেন আজ এক অতি অল্প দিনের পরিচিত অসমবয়সী বন্ধুর কাছে। যখন বলে গেছেন তখন অবগাহন করেছেন স্মৃতির ধারায়। কাহিনী সাঙ্গ হতেই সেই মোহজাল ছিন্ন হয়েছে, নেমে এসেছেন বাস্তবের প্রত্যক্ষ ভূমিতে। সংকোচ দেখা দিয়েছে সেই মুহূর্তে, যেই হয়েছে চোখাচোখি। তাই অদৃশ্য হয়েছেন নিঃশব্দে। সুতরাং বিদায় নেওয়ার চেষ্টা থেকে বিরত হলেম। ভৃত্যকে টাঙা আনতে বারণ করলেম। পদব্রজে নিষ্ক্রান্ত হলেম পথে। শুক্লপক্ষের অষ্টমী চাঁদ উঠেছে মেঘ শূন্য আকাশে। তার জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে দুপাশের বাংলোগুলির বিস্তীর্ণ অঙ্গনে। পথ জনশূন্য, ধ্বনি বিরল। কাছাকাছি কোথায় যেন হাসনুহানার ঝাড়ে ফুটছে ফুল। তার তীব্র মদির সুবাসে বাতাস হয়েছে উতলা আকুল, রজনী হয়েছে গন্ধবিহল। চলতে চলতে ভাবছিলেম আধার কার্ডের কথা। কানে বাজতে লাগলো সকরুণ স্বীকারোক্তি, মিনি সাহেব, আমি ইডিয়েটই বটে। পরিহাসকে মনে করেছি প্রেম, খেলাকে ভেবেছি সত্য। কিন্তু আমি তো একা নই। জগতে আমার মতো মূর্খরাই তো জীবনকে করেছে বিচিত্র, সুখে দুঃখে অনন্ত মিশ্রিত। যুগে যুগে এই নির্বোধ হতভাগ্যের দল ভুল করেছে, ভালোবেসেছে, তারপর সারা জীবন ভোর কেঁদেছে। হৃদয় নিংড়ানো অশ্রুধারায় সংসারকে করেছে রসঘন, পৃথিবীকে করেছে কমনীয়। এদের ভুল ত্রুটি বুদ্ধিহীনতা নিয়ে কবি রচনা করেছেন কাব্য, সাধক বেঁধেছেন গান, শিল্পী অঙ্কন করেছেন চিত্র, ভাস্কর পাষাণ খণ্ডে উৎকীর্ণ করেছেন অপূর্ব সুষমা। জগতে বুদ্ধিমানেরা করবে চাকরি, বিবাহ, ব্যাংকে জমাবে টাকা, স্যাকরার দোকানে গড়াবে গহনা, স্ত্রী পুত্র স্বামী কন্যা নিয়ে নির্বিঘ্ন জীবনযাপন করবে স্বচ্ছন্দ সচ্ছলতায়। তবু আমরা মেধাহীনের দল একথা কোনোদিন মানব না যে
সংসারে যে বঞ্চনা করলো, হৃদয় নিয়ে করলো ব্যঙ্গ, দুধ বলে দিল পিটুলি, তারই হলো জিত। আর ঠকলো কেবল সে যে উপহাসের পরিবর্তে দিল প্রেম। অতি দুর্বল সান্ত্বনা। বুদ্ধি দিয়ে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে বলা সহজ, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলাই তাদের যত হোক অবহেলা। কিন্তু জীবন্ত মানুষের সম্পর্ক বিবর্জিত একটা নিছক তর্ক মাত্র নয়, শুধু কথা গেঁথে গেঁথে ছন্দ রচনা করা যায়, জীবন ধারণ করা যায় না। আধারকার হচ্ছেন সেই শ্রেণীর পুরুষ যারা কিছুই হাতে রাখতে জানেন না। এদের কপালে দুঃখ অনিবার্য। পলিটিক্সের মতো মানুষের জীবনও হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ। এর দারুণ ইনফ্লেশনের বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। সুনন্দার পক্ষে সম্ভব ছিল না আধারকারের গতিতে তাল রেখে চলা। সে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র, আবিষ্কার নয়, যেমন পুরুষের কাছে। মেয়েরা স্বভাবত সাবধানী, তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবতই বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতোই নিতান্ত সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা। ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময়। যে পায় সে অনেক দাম দিয়েই পায়। তাই প্রেমে পড়ে একমাত্র পুরুষেরাই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্য সাধন। আধারকার নিজেই একদিন বলেছিলেন, মিনি সাহেব, জগতে যুগে যুগে কিং এডওয়ার্ডেরাই করেছে মিসেস সিমসনের জন্য রাজ্য বর্জন, প্রিন্সেস এলিজাবেথেরা করেনি কোনো জন স্মিথ বা ম্যাকেঞ্জির জন্য সামান্যতম ত্যাগ। বিবাহিতা নারীকে ভালোবেসে সর্বদেশে সর্বকালে আজীবন নিঃসঙ্গ জীবন কাটিয়েছে একাধিক পুরুষ। পরের স্বামীর প্রেমে পড়ে কোনোদিন কোনো নারী রয়নি চিরকুমারী। কোমল হৃদয় বলে আমার খ্যাতি নেই, কিন্তু আধারকারের জন্য সত্যিকার বেদনা বোধ করলেন হৃদয়ে। সুনন্দা ব্যানার্জি আজ কোথায় আছেন জানি নে, অনুমান করছি এতদিনে তার যৌবন হয়েছে গত, দেহ বিগতশ্রী, দৃষ্টি বিদ্যুৎহীন এবং কপলের রেখাগুলি প্রচুর প্রসাধন প্রলেপের দ্বারাও আজ আর কোনো মতেই গোপন সাধ্য নয়। কোনোদিন কোনো অবকাশ মুহূর্তে বহু বর্ষ আগেকার এক মারাঠি ব্রাহ্মণের চরম নির্বুদ্ধিতার কথা স্মরণ করে ক্ষণিকের জন্য তার মন উন্মনা হয় কিনা সে কথা আজ জানার উপায় নেই। অথচ তাঁরই জন্য আধারকার দিলেন চরম মূল্য। নিজেকে বঞ্চিত করলেন সাফল্য থেকে, খ্যাতি থেকে, ঐহিকের সর্ববিধ সুখ স্বাচ্ছন্দ্য থেকে। সবচেয়ে বড় কথা, নিজেকে বঞ্চিত করলেন সম্ভবপর উত্তর পুরুষ থেকে। বংশের ধারাকে করলেন বিলুপ্ত। কোনোদিন সন্ধেবেলায় তার কুশল কামনা করে তুলসী মঞ্চে কেউ জ্বালাবে না দীপ। কোনো নারী সীমন্তে ধরবে না তার কল্যাণ কামনায় সিন্দুর চিহ্ন। প্রবাসে অদর্শন বেদনায় কোনো চিত্ত হবে না উদাস উতল। রোগশয্যায় ললাটে ঘটবে না কারো উদ্বেগ কাতর হস্তের সুখ স্পর্শ। কোনো কপল থেকে গড়িয়ে পড়বে না নয়নের উদ্বেল অশ্রুবিন্দু। সংসার থেকে যেদিন হবেন অপসৃত, কোনো পীড়িত হৃদয়ে বাজবে না এতটুকু ব্যথা, কোনো মনে রইবে না ক্ষীণতম স্মৃতি। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি? তাকে দেয় দাহ। যে আগুন আলো দেয় না অথচ দহন করে, সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলেন কাণ্ডজ্ঞানহীন হতভাগ্য চারু দত্ত আধারকার। যাযাবরের লেখা দৃষ্টিপাত উপন্যাসের তৃতীয় এবং শেষ পর্বের পাঠ এখানেই শেষ হলো। পরের অডিওতে ফিরে আসব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।